আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক পেইড ফেসবুক পেইড ক্যাম্পেইন ক্রিয়েশন, যেটাকে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলে থাকি, বা আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলেই হচ্ছে কাজ করে থাকি। পেইড ক্যাম্পেইন ক্রিয়েশন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন দুটা সেম জিনিস। আচ্ছা, পেইড ক্যাম্পেইনটা মূলত হচ্ছে একদম ধারাবাহিকভাবে এবং সুন্দর করে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করাটাকেই হচ্ছে আমরা পেইড ক্যাম্পেইন ক্রিয়েশন বলে থাকি। এবং এই পেইড ক্যাম্পেইন ক্রিয়েশনের মধ্যে হচ্ছে আমরা কেমন ধরনের অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছি, কোথায় দিতে যাচ্ছি, আমার অডিয়েন্স কেমন হতে পারে, তাদের পার্সোনাল চয়েস কেমন হতে পারে, এবং হচ্ছে আমার কতদিনের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা আমি পাবলিশ করতে যাচ্ছি, সবকিছু এই অ্যাড ক্যাম্পেইন বা অ্যাডস ম্যানেজারের মধ্যে সেট করে পাবলিশ করে থাকি। আমি স্ক্রিনটা শেয়ার করতে অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মেনু থেকে অ্যাডস ম্যানেজারে, অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ads.facebook.com লিখলে আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। আমরা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করতে চাচ্ছি। আমরা বায়ারের জন্য বায়ারের টপিক অনুযায়ী হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটাকে পাবলিশ করব বা ক্রিয়েট করব। অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করার ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা শর্ত থাকে। শর্ত হচ্ছে আমরা ফুল অ্যাড সেট বা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনটাকে হচ্ছে অপটিমাইজ করে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার ক্রিয়েটে যখন যাব, ক্রিয়েটে যাওয়ার পরে হচ্ছে আমরা কোন ধরনের অ্যাড অ্যাড দিতে চাচ্ছি। আচ্ছা, কথার কথা হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে একটা সেলস এর ক্যাম্পেইন করতে চাচ্ছি। বর্তমানে সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে এঙ্গেজমেন্ট এবং সেলস ক্যাম্পেইন। মানুষ যে কোনো কিছু সেল করতে হলেই হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই সবকিছু সেল করে। এবং এঙ্গেজমেন্টটা হচ্ছে তার পেজের মাধ্যমে এবং তার প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে এঙ্গেজমেন্ট গুলো হয়ে থাকে। আমরা এঙ্গেজমেন্টে দিলাম, দেন দিয়ে কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ পরে হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আচ্ছা, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে হচ্ছে কন্টিনিউ করে নেক্সট ড্যাশবোর্ডে চলে যাবে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে এখানে তিনটে স্টেপ দেখাচ্ছে। একটা হচ্ছে ক্যাম্পেইন নেম বা হচ্ছে ক্যাম্পেইনের নাম দিয়ে, আরেকটা হচ্ছে অ্যাড সেট, আরেকটা হচ্ছে অ্যাড। এই তিনটাকে হচ্ছে সুন্দর করে আমাকে অপটিমাইজ বা সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, বা সাজিয়ে গুছিয়ে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা পাবলিশ করতে হবে। এই যে এই আরেকটা, এখানে হচ্ছে মূলত আমরা যে প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি সেই প্রোডাক্টের ডিটেলস বা কমপ্লিট ডেসক্রিপশন সহ আমরা এখানে দিয়ে পাবলিশ করে থাকি। প্রথম ড্যাশবোর্ডে আসি, ক্যাম্পেইন নেম। আমি কার জন্য কিসের ক্যাম্পেইন দিতে যাচ্ছি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। বায়ারের যে প্রোডাক্ট হবে বা বায়ারের যে টপিক নিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি সেই টপিকটাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এবং প্রত্যেকটা ড্যাশবোর্ডে এই ধরনের নামগুলো দিয়ে দিয়ে হচ্ছে ক্যাম্পেইন সেটটাকে আমরা অপটিমাইজ করে তুলবো বা হচ্ছে সুন্দর করে গড়ে তুলবো। কথার কথা, আমি এখানে কিছু প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, সেটা হচ্ছে সামারের, অথবা সামারের ক্লথিং ব্র্যান্ড হিসেবে আমি একটু এক্সাম্পলটা দেখেন। বর্তমানে অনেক গরম পড়ছে, গরমের জন্য হচ্ছে সামারের কিছু প্রোডাক্ট আমি সেল করছি। সামার টি শার্ট নাম দিয়ে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি। যেহেতু এখানে টি শার্ট সেল করতে যাচ্ছি বা সামার ক্লথ, যাই নাম দেই, সামারের পোশাক যা আছে তা নিয়ে হচ্ছে আমি দিতে যাচ্ছি। আচ্ছা, আমার এই প্রোডাক্টটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই অবশ্যই আমাদের এখানে কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন আমার এই সেলস ক্যাম্পেইনটা কখনো স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়বে না। যদি অদূর ভবিষ্যতে কারো অ্যাডভার্টাইজমেন্ট স্পেশাল ক্যাটাগরি নিয়ে যদি করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো আমাকে চেক করে নিতে হবে। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে কিছু ক্যাম্পেইন আছে, যেমন
ক্রেডিট কার্ড, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস এন্ড ইলেকশন বা পলিটিক্স, এই ধরনের কোনো কিছু টপিক যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে সেটাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ফেলে অ্যাড পাবলিশ করতে হবে। বিশেষ করে হাউস লোন, অটো লোন, লং টার্ম ফাইন্যান্সিং সার্ভিসেস, ক্রেডিট কার্ডের যে বিষয়টা থাকে সেগুলোর জন্য হচ্ছে ক্রেডিট। তারপরে হচ্ছে কোনো জব বা কোনো ভ্যাকেন্সি, কেউ যদি কোন তার কোম্পানির জন্য এমপ্লয়ি হায়ার করে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এমপ্লয়মেন্টের মধ্যে যাবে। তার পাশাপাশি হচ্ছে আমরা মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন প্রাইভেট কিন্ডারগার্টেন অথবা হচ্ছে স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। এর বাহিরেও হচ্ছে যদি কোনো ইউনিভার্সিটি বা হচ্ছে কলেজের প্রফেশনাল ডিগ্রি রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয় তখন গিয়ে হচ্ছে আমাকে এটা প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামস এর মধ্যে ফেলে দিতে হবে। স্কুল কলেজের গুলো হচ্ছে ভিন্ন, সেগুলোকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে সেগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না। তবে প্রফেশনাল ডিগ্রি রিলেটেড যদি কোনো কিছু হয় তখন গিয়ে হচ্ছে আমার সেটা এমপ্লয়মেন্টের মধ্যে দিয়ে পাবলিশ করতে হবে। দেন রিয়েল এস্টেট রিলেটেড, হাউস ওনার ইন্স্যুরেন্স অথবা হচ্ছে মর্টগেজ লোন রিলেটেড যদি কোনো কিছু হয়, হাউস এবং সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স বা বিশেষ করে সোশ্যাল অ্যাওয়ারনেস, এই ধরনের যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা সোশ্যাল ইস্যুস, ইলেকশন বা পলিটিক্স এর মধ্যে পারি। যেহেতু সামার ক্লথিং বা সামারের কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি সেহেতু হচ্ছে আমার এটা কোনো স্পেশাল এক ক্যাটাগরির মধ্যে পড়ছে না। ক্যাম্পেইন ক্রিয়েশন করার সময় আমাদের অনেক সময় হচ্ছে বায়াররা বলতে পারে যে সে হয়তো ক্যাম্পেইনের অবজেক্টিভ বা হচ্ছে সে ক্যাম্পেইনের শর্ত চেঞ্জ করতে চাচ্ছে, সে কেমন এঙ্গেজমেন্ট চাচ্ছে না, সে হয়তো অ্যাওয়ারনেস চাচ্ছে। সবসময় এটা মাথায় রাখবেন, যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে যাবেন পাবলিশ করার আগে প্রয়োজনে 100 বার চেক করবেন। পাবলিশ করার পরে কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট সেট বা অ্যাড সেট, কোনো কিছু সেটের অ্যাড সেট এবং অ্যাড সেটের অবজেক্টিভ মানে হচ্ছে আমার ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যটাকে চেঞ্জ করা যাবে না। যদি ক্যাম্পেইন ক্রিয়েশনে চলে আসেন হঠাৎ করে বায়ার যদি বলে যে তার কোনো কিছু চেঞ্জ করতে হবে, মূলত হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ, সে এঙ্গেজমেন্ট চাচ্ছে না, সে অথবা সে চাচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ চাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এসে ক্যাম্পেইনের অবজেক্টিভটা চেঞ্জ করতে পারি। তাও হচ্ছে পাবলিশের আগে। পাবলিশের পরে এগুলো কখনো হাত দেওয়া যাবে না। যদি হাত দেন সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আমার অ্যাডভার্টাইজমেন্টটা ঠিকঠাক ভাবে পারফর্ম করবে না বা হচ্ছে ভালো রেজাল্ট আমাকে এনে দিবে না। ক্যাম্পেইন অবজেক্টিভ দেখলাম। দেন এখানে এবি টেস্ট দেওয়া আছে। এবি টেস্টটা হচ্ছে মূলত আমার সেম ক্যাটাগরির একটা অ্যাডভার্টাইজমেন্ট দুইটা লোকেশনে পাবলিশ করছি এবং আমি সেখান থেকে রিচটা কেমন আসছে সেটা দেখার জন্য হচ্ছে আমরা এবি টেস্ট গুলো করে থাকি। এবি টেস্টটা সচরাচর করা হয় না, এটা মূলত হচ্ছে এবি টেস্ট করতে গেলে আমার কস্টিংটা বেড়ে যায়। এবি টেস্টের মূল বিষয়টা হচ্ছে, এক্সাম্পল যদি আমি দিই, আমি ঢাকাতে রেড টি শার্ট এবং হচ্ছে একটা ইয়েলো কালারের টি শার্ট সেল করছি। সেলের জন্য ঢাকাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, একই সাথে হচ্ছে চট্টগ্রামেও একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। আমার ঢাকা থেকে মেসেজ আসছে প্রায় 50 থেকে 60টা এবং চট্টগ্রামে একই অ্যাডভার্টাইজমেন্টে হচ্ছে আমার মেসেজ আসছে 70 থেকে 80 বা 80 থেকে 90টা। তাহলে হচ্ছে আমি আমার সেম অ্যাডটা কোথায় পারফর্ম করবো, কি ঢাকাতে করবো নাকি হচ্ছে চট্টগ্রামে করবো, এগুলোর পার্থক্য দেখার জন্য আমরা বিশেষ করে এবি টেস্টটা ব্যবহার করে থাকি। বিশেষ করে যেই অ্যাডভার্টাইজমেন্টটা ভালো পারফর্ম করছে সেটাকে রেখে বাকিটা অফ করে দেওয়াই হচ্ছে আমার এবি টেস্টের কাজ। তো আমরা একই ক্যাটাগরি দুইটা অ্যাডভার্টাইজমেন্ট কখনোই পাবলিশ করি না। এবি টেস্টের বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। দেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসবে। নিচে আসার পরে আমাদের প্রত্যেকটা বায়ারের বা আমাদের প্রত্যেকের সাধারণ ইনকামের কথা যদি আমরা চিন্তা করি, যে আমার প্রতিদিন কত টাকা আমি খরচ করি সেটার একটা বাজেট থাকে এবং আমার ইনকামের উপরে সেই বাজেটটা আমি নির্ধারণ করে থাকি। ঠিক অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও একই রকম। আমি নির্দিষ্ট পরিমাণ একটা টাকা বা হচ্ছে ডলার নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে খরচ করে থাকে। বায়ারদের সব সময় হচ্ছে এটা লিমিটেশনের মধ্যে থাকে। বায়াররা অনেক সময় ম্যাক্সিমাম টাইম বলবে যে হচ্ছে সে
10 দিনের জন্য $100 বা হচ্ছে 10 দিনের জন্য কথা কথা $10 সে খরচ করতে চাচ্ছে, এবং সেই বাজেট অনুযায়ী হচ্ছে আমাকে তার জন্য 10 দিনেরই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করে দিতে হবে। এমন যদি হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা দুইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। একটা হচ্ছে ডেইলি বাজেটের মাধ্যমে, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেটের মাধ্যমে। লাইফ টাইম বাজেটে হচ্ছে আমি টোটাল বায়ার যত টাকা খরচ করতে যাচ্ছে টোটাল পেমেন্ট টাকাটা আমি এখানে দিয়ে দিতে পারি। অথবা লাইফ টাইম বাজেটের মধ্যে এসে আমি প্রতিদিন বায়ারের টোটাল কথার কথা 10 দিনের জন্য সে $100 খরচ করতে চাচ্ছে। এখন 10 দিনের জন্য $100 হলে পার ডে $10 করে সে খরচ করতে চাচ্ছে, এবং ডেইলি বাজেটে পার ডে ডলারটাকে হচ্ছে আমি এখানে খরচের অ্যামাউন্টটাকে এখানে উল্লেখ করে দিতে পারি। এগুলো বায়ারের বাজেটিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা দিয়ে থাকি। যদি কম্পারেটিভলি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে হচ্ছে কম্পারেটিভলি আমাদের লাইফ টাইম বাজেটটা একটু ইফেক্টিভলি এবং ভালো কাজ করে। আচ্ছা, কথার কথা বায়ারের বাজেট টোটাল হচ্ছে $100। আমি 100টাকে সিলেক্ট করে দিলাম। এখানে যে ইরোডটা আসতেছে আমার এখান থেকে বাজেট হাই বাজেটে হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যার কারণে হচ্ছে এটা এখানে লো বাজেট $100 দেখানোর কারণে হচ্ছে নিচ্ছে না। Your lifetime budget $100 looks higher than usual. Okay. লাইফ টাইম বাজেটের টোটাল টাকাটা আমি এখানে উল্লেখ করে দিলাম। উল্লেখ করে দেওয়ার পরে হচ্ছে ক্যাম্পেইন, বিড স্ট্র্যাটেজি এগুলো সব সময় হচ্ছে হাই ভলিউমে থাকবে। এগুলো রিকমেন্ডেড, এবং রিকমেন্ডেড যেগুলো বলবে সেগুলো সেট আপ ওভাবেই থেকে যাবে। অ্যাড শিডিউলিং অবশ্যই লাইফ টাইম বাজেটে হচ্ছে আমি একটা শিডিউলের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্টটা রান করবো, যার কারণে হচ্ছে রান অ্যাডস অন শিডিউল দিয়ে দিলাম। আমার এই ড্যাশবোর্ডে উপর থেকে নিচে পর্যন্ত কোনো কিছু বোঝার বাকি আছে? আমার এই ড্যাশবোর্ডে না উপর না থেকে না স্যার, বুঝছি সবই। স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। নেক্সটে চলে যাই। এটুকুতে সমস্যা নেই। জি হ্যাঁ স্যার। স্যার বলেন। ভালোই। নেক্সট ড্যাশবোর্ডে আসলাম। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাড সেট নেম দিতে বলছে। অ্যাড সেট নেমটা কি দিব? এখানে একদম কমনলি হচ্ছে আমি ব্যবহার করি অ্যাড সেট নেমটা, যে সামার ফিশার অডিয়েন্স। মূলত আমরা এখানে অডিয়েন্সদের ক্যাটাগরিটা বা হচ্ছে অডিয়েন্সদের, আচ্ছা, অডিয়েন্সদেরকে টার্গেট করে থাকি, সেই জন্য হচ্ছে আমি অ্যাড সেট নেমটা সামার টি শার্ট অডিয়েন্স দিয়ে সেট করেছি। ওকে। অডিয়েন্স দেওয়ার পরে হচ্ছে আমরা কেমন ধরনের কনভার্সন চাচ্ছি, বিশেষ করে হচ্ছে তাদেরকে এই যে মানুষজন আমাকে প্রোডাক্টের জন্য মেসেজ করবে বা হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে হচ্ছে আমাকে মেসেজ করবে, তাদেরকে আমি কিভাবে কনভার্ট করব। ঠিক আছে। কনভার্সন লোকেশন মেসেজিং অ্যাপ, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। ঠিক আছে। সেলস এর জন্য যা কিছুই করে থাকি সবগুলো হচ্ছে মেসেজিং অ্যাপ। গেট পিপল এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। এটা কমনলি বা হচ্ছে এটা ফেসবুকের ডিফল্ট সিস্টেম, যে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখবে সবাই, দেখার পরে হচ্ছে সবাই আমার সাথে মেসেজিং এর মাধ্যমে যোগাযোগ করবে। অন ইউর অ্যাড, অন ইউর অ্যাড কি গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। পোস্টার ইভেন্টের মানে হচ্ছে আমি একটা পোস্ট ক্রিয়েট করে দিয়েছি, পোস্টটাকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি, এবং ওই নির্দিষ্ট দিনে আমার হয়তো নির্দিষ্ট একটা লোকেশনে শপ ওপেনিং হবে, অথবা হচ্ছে আমি ওখানে এমন একটা কিছু প্রদর্শনী করব যেখান থেকে হচ্ছে মানুষ আমার ব্র্যান্ড সম্পর্কে এবং আমার সম্পর্কে জানবে। এটা ডিরেক্টলি হচ্ছে অন ইউর অ্যাড এজেন্ট। গেট কল, গেট পিপল টু কল ইউর বিজনেস। মানুষজন আমার বিজনেস সম্পর্কে জানতে চাইবে, বা হচ্ছে আমি একটা এমন একটা আইডিয়া বা থিম নিয়ে কাজ করছি বায়ারের, যে বায়ার চাচ্ছে যে সে কল চাচ্ছে, ফোন কলের মাধ্যমে হচ্ছে তাকে
সবাই অর্ডার করবে, সে মেসেজিং বা হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে কোনো অর্ডার নিতে চাচ্ছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কলটা দিতে হবে। আর ওয়েবসাইটটা হচ্ছে পেজের সাথে যদি ওয়েবসাইট কানেক্টেড করা থাকে, জাস্ট সিলেক্ট করে দিলেই হচ্ছে সবাই প্রোডাক্ট দেখবে। প্রোডাক্ট দেখার পরে ক্লিক করার না মাত্রই হচ্ছে আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। অ্যাপটা ব্লক করে দেওয়া আছে, এটা কমপ্লিট ওয়েবসাইট এবং গুগল প্লে স্টোর রিলেটেড। ফেসবুক পেজ, এখন আমরা চাচ্ছি যে যারাই আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে তারা যেন হচ্ছে আমার পেজের সাথে কানেক্ট হয়। এটা ইউজুয়ালি অনেকেই ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার বাড়ানোর জন্য দিয়ে থাকে। এটা হিডেন সিক্রেট একটা জিনিস। যদি ফেসবুক পেজ দেওয়া হয়, সেলের মাধ্যমে হচ্ছে পেজে এঙ্গেজমেন্ট হবে। ফেসবুক পেজ যদি সিলেক্ট করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে পেজে লাইক ফলোয়ার আসবে, তার পাশাপাশি বায়ারের খরচ স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। যার কারণে হচ্ছে আমরা ফেসবুক পেজের এঙ্গেজমেন্টটা দেই না। আমরা প্রোডাক্টের এঙ্গেজমেন্ট দিই, প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট যেমন পারচেজ করবে ঠিক একই রকম ভাবে হচ্ছে তারা পেজেও এঙ্গেজ হয়ে যাবে। পেজে লাইক ফলো অটোমেটিক তারা করে ফেলে। আচ্ছা, আর ফেসবুক গ্রুপ এটা নতুন করে আসছে গ্রুপে এঙ্গেজমেন্ট করার জন্য, এটা এখনো ইফেক্টিভলি ঠিকঠাক ভাবে কাজ করে না। আচ্ছা, তা আমরা কনভার্সন লোকেশনটা হচ্ছে মেসেজিং অ্যাপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে অ্যাড টাইপটা আমাদের ক্লিক মেসেজ অথবা হচ্ছে এখানে স্পন্সর্ড মেসেজ বলা হয়ে থাকে। ক্লিক মেসেজ দিলে দিয়েই হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করে থাকি। যারাই হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে তারা ক্লিক করে হচ্ছে আমার পেজে এবং প্রোডাক্টের সাথে এঙ্গেজ হবে। ক্লিক মেসেজ থেকে একটু নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছি বা বায়ারের যে পেজগুলোর সাথে হচ্ছে আমরা কাজ করব সেগুলো হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে সরাসরি এইভাবে দেখাবে। আমি যে পেজটাকে ধরে অ্যাড দিতে চাচ্ছি সেই পেজটাকে হচ্ছে সরাসরি এভাবে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখানে ছোটখাটো 2-3টা পার্থক্য দেখতে পারবেন। পেজে যদি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে তাহলে হচ্ছে সেগুলো অটোমেটিক্যালি হচ্ছে টিক মার্ক হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আমি এই পেজটাতে দিতে চাচ্ছি তাহলে হচ্ছে এই পেজের মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটা অ্যাভেলেবেল আছে কিন্তু হোয়াটসঅ্যাপটা ডিজেবল আছে। এবং আমি 3টা অ্যাভেলেবেল আছে যত সম্ভব ইভাই, তিনটেই এখানে অ্যাভেলেবেল আছে। আমি 3টা প্ল্যাটফর্মের মধ্যেই হচ্ছে এঙ্গেজ হতে পারবো। তাহলে হচ্ছে বায়ারের পেজটাকে আমরা এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসি। এখানে দুটা ড্যাশবোর্ড হচ্ছে ব্লক করে রাখতে, এটা ফেসবুকের ডিফল্ট ব্লক করা। Then একটু নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে বাজেট এন্ড শিডিউল। বাজেট এন্ড শিডিউলের মধ্যে ছোট একটা জিনিস খেয়াল করবেন। আমি কবে থেকে বায়ারের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করতে চাচ্ছি, স্টার্টেড ডেট এবং হচ্ছে এন্ডিং ডেট আমাকে অবশ্যই অবশ্যই এগুলো উল্লেখ করে দিতে হবে। প্রত্যেকটা জিনিস একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। তো ঠিক একই রকম এই অ্যাডভার্টাইজমেন্টটা একটা সাইকেলের মধ্যে দিয়ে যাবে। যদি আমি আজকেই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করতে চাই তাহলে হচ্ছে স্টার্টিং ডেট আজকের ডেট থাকবে এবং আজকে কয়টা থেকে হচ্ছে পাবলিশ করতে চাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট সেট করে পাবলিশ করতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। এবং এগুলোর জন্য হচ্ছে আমাকে স্টার্টেড ডেটের টাইমটা আমার রিয়েল টাইমের থেকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা অ্যাডভান্স সামনের দিকে আগায় দিতে হবে। এখন আমার রিয়েল টাইম লোকেশন হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে 9টা 27। অলরেডি হচ্ছে আমি যখন নেক্সট ড্যাশবোর্ড মানে এটা থেকে এটাতে আসছি, আসানো মাত্রই হচ্ছে সে আমাকে ধরে নিছে 9টা 24 মিনিটে আমি অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করব। যার কারণে হচ্ছে আমার এখান থেকে 3-4 মিনিট মাইনাস বা পেছনে হচ্ছে এটা দেখায়। আমি আজকেই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করতে চাচ্ছি তাহলে হচ্ছে কথা কথা আমি রাত 11টা, আচ্ছা, কথার কথা আমি 11টা থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করতে যাচ্ছি। তাহলে হচ্ছে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা সময় সামনে অ্যাডভান্স আগায় দিলাম। 25 তারিখ থেকে 10 দিন, মে মাসে যাই, 4 তারিখ অথবা হচ্ছে আমি 5 তারিখ পর্যন্ত ধরলাম। আজকে রাত
অল্প কিছু সময় নিবে এবং আগামীকাল থেকে দিন রাত 24 ঘন্টা হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। 25 তারিখ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত আমি অ্যাডভার্টাইজমেন্টটা একটা শিডিউলিং এর মধ্যে দিয়ে দিলাম, এবং আমার টোটাল বাজেট হচ্ছে কত পার ডে, $10 করে। 10 দিন টোটাল $100 দিয়েছি, পার ডে $10 করে হচ্ছে আমার খরচ হবে। আমি এই শিডিউলের উপরেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চাচ্ছি। আচ্ছা, দেন স্ক্রল করে নিচে আসি, সেট অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। অ্যাড সেট স্পেন্ডিং লিমিট আমরা কখনোই হচ্ছে এটা দিব না। হ্যাঁ, অনেক সময় দিতে পারি। এখানে দুইটা অপশন দেওয়া আছে। অ্যাড স্পেন্ডিং লিমিটের মধ্যে যদি ক্লিক করি, লাইফ টাইম ম্যাক্সিমাম, মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিব, অনেক সময় হলিডে গুলোতে আমাদের ফেসবুকে এঙ্গেজমেন্ট হিউজ পরিমাণ থাকে। এঙ্গেজমেন্ট বলতে ফেসবুকে ইউজার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা শুরু করে। তখন যখন আমার অ্যাডভার্টাইজমেন্টে আমি যে বায়ার, সরি, যে মানুষজনকে বা অডিয়েন্সদেরকে টার্গেট করব, সে অডিয়েন্সদের এঙ্গেজমেন্ট যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ওই দিন $10 বেশিও আমার অ্যাডভার্টাইজমেন্টে পেমেন্টটা কাটতে পারে। যার কারণে হচ্ছে আমি এখানে লিমিট করে দিতে পারি যে একদিনে সর্বোচ্চ আমার $10 করে কাটবে। $10 উপরে চলে গেলে বা $10 টাচ করে ফেললে আমার অ্যাডভার্টাইজমেন্টটা অটোমেটিক্যালি সাময়িক সময়ের জন্য হচ্ছে বন্ধ হয়ে যাবে। তবে আমরা কখনো অ্যাড স্পেন্ডিং লিমিট ব্যবহার করি না, কারণ আমরা চাই যে বায়ার আস্তে আস্তে তার বাজেটটা বাড়াবে, এবং একটা বাজেটের মধ্যে হচ্ছে তার প্রোডাক্টটা সেল হবে। যত বেশি এঙ্গেজমেন্ট হবে তত বেশি মেসেজ কনভার্সন হবে, মেসেজিং হবে, এবং হচ্ছে তার প্রোডাক্ট বা তার নিশটা তত তাড়াতাড়ি স্টক আউট হবে। লাইফ টাইম ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা বাজেট দিতে পারি, এবং মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে যে কোনো একটা বাজেট আমরা দিব। যে কোনো, আমি যদি দুইটা দিয়ে সেট করি, কথার কথা এখানে 5 ডে, 5 দেওয়ানা মাত্রই হচ্ছে ক্যাম্পেইন বাজেট ইজ হায়ার দেন ম্যাক্সিমাম স্পেন্ডিং লিমিট, এবং যে কোনো একটা নোট বলে হচ্ছে আমাকে এটা বন্ধ করায় দিবে। যার কারণে হচ্ছে আমরা অ্যাড স্পেন্ডিং লিমিটটা কখনোই ব্যবহার করি না। আচ্ছা, অ্যাড স্পেন্ডিং লিমিট তুলে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে ইরো চলে গেছে। আমাদেরকে এখানে যত ইরোরের কথা বলবে, সব কিছু হচ্ছে আমরা আস্তে আস্তে নিচের দিকে দেখতে পাবো। এখানে ছোট একটা জিনিস বলা আছে, ইউজ ভিউয়ার টাইম জোন। ক্লিক করার পরে হচ্ছে নিচে আরো একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেটা ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন ঢাকা টাইম। ইউজ ভিউয়ার টাইম জোন, এটা বায়ারের জন্য, এবং হচ্ছে বায়ার যেই দেশের হবে সেই দেশের টাইম শিডিউল অনুযায়ী আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। আর ইউজ দিস অ্যাড অ্যাকাউন্টস টাইম জোন ঢাকা টাইম, মানে হচ্ছে আমার বাংলাদেশি টাইম, এবং বায়ার যদি আমার বাংলাদেশি হয়, বাংলাদেশে আমি এখানে যেভাবে সেট করব ঠিক ওই সময় অনুযায়ী হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে। বায়ারের এবং আমার টাইম জোনটা কি সবাই বুঝতে পারছি? এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। কারণ অনেকে লাস্ট একটা ব্যাচে হচ্ছে আমাকে কোশ্চেন করতে হবে, বায়ারের টাইম, বুঝতে পারছি স্যার। জি বায়ারের স্যার, টাইম বুঝতে জোন আপনারা পারতেছি। ধরবেন কিভাবে? বাইরেটা হলো পারছি স্যার। এই যে ইউজ লেখা আছে ভিউয়ার্স, ভিউয়ার্স মানে যে দেখবে, সেই তো বায়ার। সে হচ্ছে বায়ারের অডিয়েন্স। জি। আর এখানে যে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্টস টাইম জোন মানে হলো আমি শুধু আমারটাই করবো, আচ্ছা, বাংলাদেশি লোকালটা দেখাবে। এটা হচ্ছে আমার বিশেষ করে ঢাকা টাইম জোন আমার ঢাকাটা, বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের রাইট। মানুষের জন্য। আর বাংলাদেশি ইউজ মানুষ ভিউয়ার টাইম জোন হচ্ছে আমি এটা, বাইরের কোনো হ্যাঁ বাহিরের যদি কাজ করি তাদের জন্য হচ্ছে ইন্টারনেট। ইউজ ভিউয়ার টাইম জোন। আমরা এটা আপাতত বাংলাদেশের টাইম জোনটাই দিয়ে দিচ্ছি। আসেন, আমাদের ওখানে দুইটা অপশন দেখেছিলাম। একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটে প্রতিদিন $10 করে আমি যদি দেই, তাহলে হচ্ছে আমার দিন রাত 24 ঘন্টা $10টা ইউজ হবে। দিন রাত 24 ঘন্টা এবং নন স্টপ 24 ঘন্টা 24 ঘন্টাই আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে।
আর শিডিউলিং যদি আমি করে দেই তাহলে হচ্ছে দিনে 4 থেকে 5 ঘন্টা বা হচ্ছে 6 ঘন্টা আমি অ্যাডভার্টাইজমেন্টটা অফ রেখে বাকি 16 থেকে 17 18 ঘন্টা অথবা হচ্ছে 20 ঘন্টা, যেভাবেই ধরি, ওই সময়টা যেন ভালোভাবে আমার অ্যাডভার্টাইজমেন্টটা সব বায়ারকে, সব অডিয়েন্সদেরকে দেখায়, সেভাবে হচ্ছে আমি এটাকে শিডিউলিং করতে পারি। তো ডেইলি বাজেট থেকে লাইফ টাইম বাজেটে শিডিউলিংটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো ইফেক্টিভলি কাজ করে। আচ্ছা, শিডিউলিং এর ব্যাপারটা হচ্ছে আমি এখানে টিক মার্ক দিয়ে দিলে আমি যেই যেই সময়গুলোতে হচ্ছে টিক মার্ক দিচ্ছি সেই সেই সময়গুলোতে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে, আর যেগুলো হচ্ছে গ্যাপ আছে সেগুলোতে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে না। শিডিউলিং গুলো আমরা এমন ভাবে করি, এভরিডের মধ্যে ক্লিক করলে আমার শুক্র থেকে বা শনি থেকে শুক্র পর্যন্ত বা বৃহস্পতি পর্যন্ত দিন রাত রাত 12টায় পুরো 12টা থেকে 1টা পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। আমি চাচ্ছি যে হচ্ছে বায়ার চাচ্ছে বায়ার রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্টটাকে রান রাখবে বা অন রাখবে। 3টার পর থেকে সকাল 9টা অথবা হচ্ছে সকাল 11টা, 3টার পর থেকে সকাল 10টা পর্যন্ত তার অ্যাডভার্টাইজমেন্টটা অফ থাকবে, এবং 11টা থেকে রাতে 3টা পর্যন্ত দিন রাত 24 ঘন্টা তার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলতে থাকবে। যদি দিন রাত 24 ঘন্টার মধ্যে কিছু সময় বাদ দেই তাহলে হচ্ছে আমাকে মাঝের যে সময়টা আছে সেই সময়টাকে জাস্ট আনমার্ক করে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা অফ রাখতেছি। এর মধ্যে একটা হলিডে আছে যেটা হচ্ছে আমাদের সময় বা আমাদের বাংলাদেশের টাইম জোন অনুযায়ী শুক্রবার। শুক্রবারে হচ্ছে আমি দিন রাত 24 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্টটা চালু রাখবো। তাহলে হচ্ছে আমার পুরো সপ্তাহে একটা দিন 24 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্ট চলবে, বাকি 6 দিনের 6 দিন প্রায় 16 ঘন্টা বা হচ্ছে 17 ঘন্টা আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এবং এই 16 17 ঘন্টায় আমার টোটাল বাজেট বা টোটাল বাজেটটাকে হচ্ছে 10 দিন ধরে 10 দিনে ভাগ করি, তাহলে হচ্ছে $10। $10টা আমার 16 ঘন্টায় পারফেক্টলি ইউজ হবে। এই যে রাতের 3টার পরে যারা অনেকেই জেগে থাকে বা হচ্ছে নানান কারণে অনেকে মোবাইল ব্যবহার করে, ফেসবুকে 3টার পর থেকে যারা 5টা 6টা পর্যন্ত জেগে থাকে তাদেরকে যদি আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাই এবং তারা যদি আমার কনভার্টেড সেল না হয়, সেই ক্ষেত্রে আমি তাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়ে কি আমার কোনো লাভ আছে? না, কোনো লাভ নাই। জি না, তাদেরকে কোনো লাভ নাই। শুধু শুধু হচ্ছে এই সময়টাতে যারা জেগে থাকবে বা যাদেরকে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখানো হবে তারা আমার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ভিউয়ার। ভিউয়ার না, যার কারণে হচ্ছে আমি চাচ্ছি না যে তাদেরকে এই সময়টার মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে। এবং 10টার পর থেকে যারা অনলাইনে থাকবে তারা মোটামুটি হচ্ছে আমার একটা অ্যাকচুয়াল ভিউয়ার এবং তারাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অডিয়েন্স। সেজন্য হচ্ছে আমি একটা শিডিউল করে দিলাম, শিডিউলের মধ্যে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে। শিডিউল করে দিয়ে হচ্ছে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে হচ্ছে আমি এখন কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি লোকেশন আমাকে সেট করতে বলছে। এডিটের মধ্যে আসি, লোকেশন সেট করি, বাংলাদেশ সেট করি। বাংলাদেশ সেট করলে হচ্ছে আমার পুরো বাংলাদেশকেই পুরো বাংলাদেশটাকেই হচ্ছে সেট করে নিচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের ভিতরে ডিভিশন বা হচ্ছে বিভিন্ন জেলা ভিত্তিক আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। কথার কথা আমি ঢাকাতে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি, তাহলে হচ্ছে ঢাকা লিখে সার্চ করি, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তাহলে হচ্ছে ঢাকাটাকে আমার টার্গেট করে নিচ্ছে। এবং এখানে ডান পাশের ড্যাশবোর্ডে ছোট একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ঢাকার 25 কিলোমিটার 25 মাইল এরিয়া জুড়ে সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে ডানে বামে
পুরো 25 কিলোমিটার 25 মাইল এরিয়া জুড়ে আমার টোটাল একটা এক্সপেক্টেড অডিয়েন্স ধরেছে 2,66,00,000 বা হচ্ছে 2,66,00,000 অডিয়েন্স ধরেছে। সর্বনিম্ন আমার 2,66,00,000 থেকে 3,22,00,000 12 লক্ষ মানুষের কাছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। আমরা বিশেষ করে হচ্ছে লোকেশন ওয়াইজ যদি দিয়ে থাকি, আমাকে এখানে এক্সপেক্টেড একটা অডিয়েন্স দেখাবে। এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা কমপ্লিট রান করি। আচ্ছা, আমি 25 কিলোমিটার এরিয়া জুড়ে দিতে চাচ্ছি না, আমি কথার কথা হচ্ছে ঢাকার ভেতরে 10 কিলোমিটার মাইল জুড়ে আমি অ্যাডসটা দিতে চাচ্ছি। ঢাকার ভেতরে 10 কিলোমিটার বা 10 মাইল এরিয়া জুড়ে হচ্ছে আমার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, ঢাকার বাহিরে হচ্ছে আমি আরো কয়েকটা জায়গায় দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সিলেট। খুলনাতে দিতে চাচ্ছি। খুলনা ডিভিশন বাংলাদেশ। এখানে একই অবস্থা, 10 কিলোমিটার 10 মিনিট আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিব। তাহলে হচ্ছে আমার দুইটা লোকেশন সেট হয়ে গেছে। আপাতত দুইটা লোকেশনে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। লোকেশন কোনো ফ্যাক্টর না, আমি এই দুইটা লোকেশনের মধ্যে কাদেরকে মূলত আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি সেটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আচ্ছা, দুইটা লোকেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে এখানে নিচে আর এখানে ছোট করে আরেকটা মোর অপশন দেওয়া আছে। আমার এই দুই লোকেশনের মধ্যে অডিয়েন্সদের মিনিমাম এজ কত হবে, প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা ডিভাইস বলেন বা হচ্ছে যা কিছুই হোক, সবকিছুর ইউজার ম্যানুয়ালে যদি যাই সেই ক্ষেত্রে হচ্ছে এইজের একটা তারতম্য দেখা দেয়। এবং আমি চাচ্ছি যে এই অ্যাডভার্টাইজমেন্টটা এবং প্রোডাক্টটা কোন এইজের মানুষরা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে বা হচ্ছে আমার জিনিসটা পারচেস করবে। মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ আমি সেট করে দিতে পারি। যখন আস্তে আস্তে ডিটেল টার্গেটিং করব, তখন আস্তে আস্তে অডিয়েন্স সিগমেন্টটা কমে যাবে এবং আমার অ্যাকচুয়াল লোকেশন দুইটাতে অ্যাকচুয়াল অডিয়েন্স কারা কারা হবে তাদের একটা রেজাল্ট ওখানে বসে যাবে। মিনিমাম আমি চাচ্ছি যে হচ্ছে যাদের 20 বছর বয়স তাদের থেকে শুরু করে এক্সপেক্টেড হাই সর্বোচ্চ হচ্ছে কত বছর বয়সের মানুষরা আমার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে। মিনিমাম একটা এজ দিয়ে দিলাম, ম্যাক্সিমাম এজটা তো হচ্ছে আমার এখানে দিতে পারছি না। আচ্ছা, ম্যাক্সিমাম এজ দেওয়ার জন্য হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে হচ্ছে এখানে বলতেছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে গিয়ে কাজ করব। সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাই এবং ইউজ অরিজিনাল অডিয়েন্সের মধ্যে ক্লিক করি। ইউজ অরিজিনাল অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পরে আমাকে নিচে স্ক্রল করে আসার পরে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। লোকেশন দেখালো। লোকেশন দেখানোর পরে হচ্ছে আমার সর্বনিম্ন এজ 20 দেখাচ্ছে, আমি 20 অথবা 18। সর্বোচ্চ কত বছর মানুষ বয়সের মানুষদের কাছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। আমি সর্বোচ্চ হচ্ছে কথার কথা 45 অথবা হচ্ছে 40। আমি সর্বোচ্চ হচ্ছে 40 এজ যারা আছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। 40 পর্যন্ত যেহেতু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমার এক্সপেক্টেড আবার এস্টিমেটেড অডিয়েন্সের সাইজ চেঞ্জ হয়ে গেছে। এই 20 থেকে 40 বছরের মধ্যে যারা আছে তো তারা নারীও হতে পারে, পুরুষও হতে পারে, উভয় লিঙ্গেরও হতে পারে। আচ্ছা, যার কারণে হচ্ছে জেন্ডারটা আমাকে এখানে সিলেক্ট করতে বলছে। এখন আমি সব সবার প্রোডাক্ট অল জেন্ডার নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে জেন্ডার অল থাকবে। শুধু স্পেসিফিক কারো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, যদি ম্যান আইটেম নিয়ে কাজ করি অথবা হচ্ছে ওমেন্স আইটেম নিয়ে কাজ করি, তখন গিয়ে হচ্ছে আমাকে ম্যান এবং ওমেন দুটাই আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে দিতে হবে। এখন আমি যে পেজটা নিয়ে কাজ করতেছি কথার কথা সেটা এটা এটা হচ্ছে অরিজিনালি হচ্ছে ওমেন প্রোডাক্ট, ওমেন ক্লথিং ব্র্যান্ড, ওমেন্স আইটেম। তাহলে হচ্ছে আমি ওমেনটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে একটু নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে আমাকে বলতেছে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেট। আমাকে সুবিধা পাওয়ার জন্য আরো ডিটেল বা আরো বিস্তারিত ভাবে টার্গেট করতে বলছে। এখন বিস্তারিত টার্গেট কিভাবে আমি করব? আমি তো দুই তিনটা জিনিস বলে দিলাম, দুইটা লোকেশন, দুইটা এজ এবং হচ্ছে আমার অডিয়েন্সদের জেন্ডার আমি
পেয়ে গেছে। এর পরেও কি হচ্ছে, আমাকে ডিটেল টার্গেটিং করতে হবে নাকি? আমরা এই ডিটেল টার্গেটিং এর এক্সাম্পল দেখার জন্য একটু ফেসবুকে যাব। ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে হচ্ছে আমাকে এখানে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এটা আমাকে দেখানোর মানে এটা আমাকে দেখানোর কথা না, তারপরেও হচ্ছে এটা আমাকে দেখাচ্ছে। কারণ আমার গাড়ির উপরে একটা ফ্যাসিনেশন আছে, যার কারণে হচ্ছে গাড়ির অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। এখন সে আমাকে কিভাবে টার্গেট করেছে, যেহেতু আমি বলেছি গাড়ির উপরে আমার একটা ফ্যাসিনেশন আছে। থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি। আপনারা যখন ফেসবুকে আসবেন যতগুলো অ্যাড দেখবেন সবগুলো অ্যাডস এর মধ্যে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে হোয়াই এম আই সিইং দিস অ্যাড, সিলেক্ট করলাম। অ্যাডভার্টাইজ চয়েস এর মধ্যে তারা আমাকে কিভাবে ধরেছে, যে ইন্টারেস্টেড উইথ মার্সিডিজ ব্র্যান্ড বাংলাদেশ ফেসবুক পেজ। হ্যাঁ, আমি এইরকম একটা পেজের মধ্যে লাইক করে রাখছি। শোজ ইন্টারেস্ট ইন মিস্টুবিশি বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এটাতেও হচ্ছে আমার ইন্টারেস্ট ছিল। সেট দেয়ার এজ বিটুইন 27 to 60, সেট দেয়ার এজ বিটুইন 27 to 60। আমি এখানে এজ টার্গেট করেছি কতর মধ্যে? 20 থেকে 40। 20 থেকে 40। তারা করেছে কত? 27 থেকে 60। 27 থেকে 60। এবং এর মধ্যেই কিন্তু আমার এজটা পড়ে গেছে, যার কারণেই হচ্ছে আমাকে দেখাচ্ছে এই প্রাইমারি লোকেশন ইন ভুটান। এটা মূলত হচ্ছে ভুটানের জন্য করা হয়েছে, কিন্তু এইজের যে একটা ব্যাপার আছে সেই কারণে হচ্ছে আমাকে তিন চারটা ইন্টারেস্টের উপরে হচ্ছে সে আমাকে ধরে বসছে। এবং আমি এখানে যদি ক্লিক করি আমাকে আর তেমন কিছু দেখাচ্ছে না, ইন্টারেস্ট না, আর কোনো অপশন বা আর কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এখানে এই চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিসই হচ্ছে আমার সাথে মিলে গেছে, যার কারণে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে দেখাচ্ছে। স্ক্রোল করে আরেকটু নিচে আসি। ওকে, স্টুডেন্ট দরকার নাই। এসআরডিএমআইটি অ্যাডভার্টাইজমেন্টটাই দেখি। তাদের অ্যাডসটা থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, হোয়াই এম সিইং দিস অ্যাড, এবং হচ্ছে লোকেশন ইন্টারেস্টেড ইন 18 থেকে ওল্ডার, প্রাইমারি লোকেশন বাংলাদেশ। সে মোটামুটি হচ্ছে আমার সব কিছুই টার্গেট করে ফেলছে। এবং এটার আরো একটা বড় কারণ হচ্ছে এসআর ড্রিমআইটি তে আমি যে কোনো একটা সময় একটা কোর্স করেছিলাম, তাদের ড্যাশবোর্ডটা আমার এখানে এখনো সেভ করা আছে। দুই তিনটা কারণ আছে এখানে, যার কারণেই হচ্ছে সে আমাকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। আমি ক্লথিং ব্র্যান্ড, আরো কিছু টপিক আপনারা ডিটেলি দেখতে পাবেন, যেমন হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এখানেও হচ্ছে স্পন্সর দিয়ে দুটো অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। আমি এখান থেকে হচ্ছে নিচেরটা একটু দেখি। এখানে শুধু এই যে আর বাংলাদেশ লোকেশন দেখাচ্ছে। আমি ডিটেলস আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এই যে এটিভি জব বাংলাদেশ, এরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছে এটা হচ্ছে কমপ্লিট আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এমপ্লয়মেন্টের মধ্যে, মানে স্পেশাল এক ক্যাটাগরির মধ্যে দিয়ে হচ্ছে তারা এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করেছে। এখানে এসে যদি আমি ওয়াই এম আই সি ইন দিস অ্যাড এবং অ্যাডভার্টাইজ চয়েস, এই দেখেন, shown interest in employment career, interest in employment career, career employment and more এর মধ্যে যদি আমি যাই, আমার এমপ্লয়মেন্ট কেরিয়ার নিয়ে হচ্ছে আমি একটু বিভিন্ন জব খুঁজতেছি। কেরিয়ার, জব, ফেসবুকে বিশেষ করে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস গুলোর উপর ভিত্তি করে এগুলো দেখাবে।
আমি এমপ্লয়মেন্ট বা কেরিয়ার রিলেটেড হচ্ছে কিছু জিনিস দেখেছি বা সার্চ করি, যার কারণে হচ্ছে তারা সেভাবে আমাকে এটাকে ধরে নিয়েছে। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, জব হান্টিং এর বিভিন্ন রকম গ্রুপে আমি আছি, জব ইন্টারভিউ রিলেটেড হচ্ছে বিভিন্ন রকম টিপস বা ট্রিক্স অথবা হচ্ছে ভিডিও দেখি, কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড হচ্ছে বিভিন্ন ইভেন্টে জয়েন করি বা হচ্ছে মানুষজনের কথা শুনি। এই যে এখানে যত কিছু সে টার্গেট করেছে সব কিছুর মধ্যেই হচ্ছে আমি পড়ে গিয়েছি, যার কারণে হচ্ছে সে আমাকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে সাকসেস হয়েছে। ঠিক এই ধরনের ডিটেল টার্গেটিংটাই হচ্ছে আমরা এখন এখানে করব, এবং সেটা করার জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে এখানে দুভাবে হচ্ছে আমরা টার্গেটিংটা করতে পারি। প্রথমে হচ্ছে আমরা এখানে যে বিষয়ের উপরে অ্যাডভার্টাইজ দিতে চাচ্ছি সেই বিষয় সম্পর্কে লিখতে পারি, অথবা ব্রাউজে গিয়ে একজন মানুষের ডেমোগ্রাফি কেমন হতে পারে, বিশেষ করে হচ্ছে তার, ব্রাউজার মধ্যে ক্লিক করে ডেমোগ্রাফিতে যাই, বিশেষ করে তার এডুকেশন কেমন হতে পারে, এডুকেশনের লেভেল কেমন হতে পারে, সে অনুযায়ী হচ্ছে তাকে এখানে টার্গেট করতে পারি। অথবা আবার ডেমোগ্রাফিতে যাই, এডুকেশন, এডুকেশন না, ফাইন্যান্সিয়ালে আমরা ইনকামটা বাংলাদেশের জন্য হচ্ছে সিলেক্ট করব না, কারণ হচ্ছে এখানে হাউস হোল্ড ইনকাম আপ টু 10% অফ জিপ কোড ইউএস, এটা বিশেষ করে ইউএস পার্সনদের জন্য। ঠিক আছে, ইনকামটা আমরা সিলেক্ট করবো, ফাইন্যান্সিয়ালের মধ্যে ইনকামটা কখনোই ধরবো না। লাইফ ইভেন্টস, অ্যানিভার্সারি, অথবা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম, বার্থডে, ফ্রেন্ডস অফ, অথবা আরেকটা নিচে আসি, প্যারেন্টস, প্যারেন্টস রিলেশনশিপ, ওয়ার্ক। ডেমোগ্রাফি গুলো হচ্ছে আমাদেরকে দেখে দেখে একটা একটা করে অডিয়েন্সকে সিলেক্ট করতে হবে। এখন ডেমোগ্রাফিক মধ্যে কিভাবে আমার এটা টার্গেটেড অডিয়েন্স, মানে তারাই সেই আমার এক্স্যাক্টলি অডিয়েন্স হবে, সেটা কিভাবে বুঝবো? এডুকেশনের মধ্যে আসি, এডুকেশন লেভেলের মধ্যে যাই এবং অ্যাসোসিয়েট ডিগ্রিটাকে সিলেক্ট। আসেন, অ্যাসোসিয়েট ডিগ্রি যখন সিলেক্ট করেছি, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ বিলো 1000, আমার ঢাকা এবং খুলনা বিভাগের মধ্যে যত মানুষ আছে, 10 মাইল এরিয়া জুড়ে যত মানুষজনকে আমি টার্গেট করেছি, তাদের মধ্যে যারা অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন অথবা হচ্ছে পড়ালেখা করছেন, তাদেরকে আমি শুধু টার্গেট করেছি। এবং এই রকম পার্সন 1000-এর কম, যার কারণে হচ্ছে আমার স্পেসিফিক রেট দেখাচ্ছে। দেন যারা কলেজ গ্রেড পড়ালেখা করে আসছেন, কলেজ যে পড়ালেখা করেছেন, করছে, তাদেরকে হচ্ছে আমি টার্গেট করতে চাচ্ছি। যখন কলেজ গ্রেডটা টার্গেট করেছি, আমার অডিয়েন্স সাইজ আস্তে আস্তে বাড়ছে, 12 থেকে 14 লাখে গিয়েছে। ডেমোগ্রাফিতে আসি, এডুকেশনের মধ্যে যাই, দেন হচ্ছে ডক্টরেট ডিগ্রি যারা পাস করেছেন বা পড়ালেখা করেছেন ডক্টরেট ডিগ্রি নিয়ে বা এখনো করছেন, তাদেরকে হচ্ছে আমি টার্গেট। দেন ইন হাই স্কুল গ্রেড, ইন কলেজ সিলেক্ট করি, দেখবেন যে আমার অডিয়েন্স সাইজটা আস্তে 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 বাড়বে। এভাবে দেখে দেখে ভেতর থেকে একটা একটা করে, মানে টপিকের উপর ভিত্তি করে হচ্ছে একটা ব্যক্তিকে তার পার্সোনাল চয়েস, তার পার্সোনাল ইন্টারেস্ট এবং হচ্ছে তার ফেসবুকের অ্যাক্টিভিটিস গুলোকে হচ্ছে আমার ডিটেইল টার্গেট বা ডিটেইলি খুঁজে খুঁজে বের করে তাকে টার্গেট করতে হবে। টার্গেট করলে গিয়ে হচ্ছে আমি ওখানে এক্সাক্ট কাদেরকে চাচ্ছি সেই অডিয়েন্স গুলো সেট হয়ে যাবে। এবং যখন হচ্ছে আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করব, তখন তাদেরকে গিয়েই হচ্ছে বারে বারে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। এবং আপনাদের আপনারা যখন টার্গেট করবেন, টার্গেট করতে গেলে টপিক অনুযায়ী প্রত্যেকটা অপশনের ভেতরে গিয়ে গিয়ে ঢুকে ঢুকে সিলেক্ট করতে হবে একটা মানুষের পার্সোনাল চয়েস কেমন হতে পারে, সেটার উপর ভিত্তি করে হচ্ছে এখানে একটা একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই হচ্ছে তারা আমার রিয়েল বা টার্গেটেড অডিয়েন্স হয়ে উঠবে। আমি এখানে সবগুলো দেখাচ্ছি না,
সবগুলোর কাজ হচ্ছে আপনাদের, আমি বিহেভিয়ারের মধ্যে যাচ্ছি, বিহেভিয়ারের মধ্যে থেকে তিনটা জিনিস দেখাচ্ছি। মোবাইল ডিভাইস ইউজার, অল মোবাইল ডিভাইস, ফেসবুক অ্যাক্সেস, রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইস একটা, এবং মোবাইল অ্যাক্সেস রিসেন্টলি ডিটেক্টেড আইফোন 14 ডিভাইস না, এটা দরকার নাই। ডিজিটাল অ্যাক্টিভিটিস, নিউলি অ্যাক্টিভ বিজনেস অথবা শপ অ্যাডমিন। আচ্ছা, এখানে কিছু মাল্টিপল অপশন থাকবে, সেগুলো দেখবেন। একটা সিলেক্ট করার পরে কথার কথা, আমি নিউ অ্যাক্টিভ বিজনেস 12 মান্থ, 24 মান্থ, ঠিক আছে। আমার এখানে প্রায় 31 লক্ষ অডিয়েন্স থেকে 37 লক্ষ অডিয়েন্সের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। বিহেভিয়ারের মধ্যে আসি, ডিজিটাল অ্যাক্টিভিটির মধ্যে যাই। আচ্ছা, একটু অডিয়েন্স সাইজটা খেয়াল করবেন। 12 মান্থের মধ্যে দেওয়ার পরে আমার 31,000-এই রয়ে গেল, এবং 24-এর মধ্যে দেওয়ার পরে হচ্ছে 31, 37। আচ্ছা, 32 এবং 37, দেখেন 32 এবং 37 এমন কিছু অপশন আপনারা পাবেন প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে। এমন কিছু অপশন পাবেন যে সেম ক্যাটাগরির দুইটা অপশন, আমার 24 মান্থ যদি সিলেক্ট করি সেই ক্ষেত্রে হচ্ছে 12 মান্থ এটা সিলেক্ট করার প্রয়োজন নাই। এখানে এমন কিছু অপশন পাবো যেটাকে হচ্ছে সিলেক্ট করলে আমার হঠাৎ করে অডিয়েন্স সাইজ কমে যাবে। যেমন হচ্ছে এই জিনিসগুলো অন্য জায়গায় ক্লিক করলে হচ্ছে সাথে সাথে চলে যাবে। আচ্ছা, নিউ অ্যাক্টিভ বিজনেস 6 মান্থ, এটার মধ্যে সিলেক্ট করে না, দেখাচ্ছে না। এটা আপনারা পাবেন, কাজ করবেন যখন তখন পাবেন। দেখছেন যে একই ক্যাটাগরির দুই তিনটা মধ্যে দুইটা সিলেক্ট করলেন, দুইটা সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে একটাতে হঠাৎ করেই আমার অডিয়েন্স সাইজ 32 লাখ, সর্বনিম্ন 32 লাখ থেকে হচ্ছে হঠাৎ করে কমায় 31 লাখের মধ্যে নিয়ে গেছে। যখন এই ধরনের অডিয়েন্স টার্গেট করতে গিয়ে অডিয়েন্সের সাইজ কমে যাবে, তখন গিয়ে যেটাতে আমার অডিয়েন্স সাইজ কমে যাচ্ছে সেটাকে হচ্ছে সিলেক্ট করবেন না। কারণ আমার ডিটেল টার্গেটিং এ অডিয়েন্স বাড়তে হবে, এবং এক্সাক্ট আমি যাদেরকে দেখাতে চাচ্ছি তারাই হতে হবে। এবং তাদের মধ্যে থেকে যদি আমার কমে যায়, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমার অডিয়েন্সটা ঠিকঠাক ভাবে হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে ওই 1-2 লাখের মধ্যে থেকে হচ্ছে আমার প্রোডাক্ট মানে সেল না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যার কারণে ডিটেলস টার্গেটিং এ অডিয়েন্স সাইজ যে অপশনটা বাড়তি থাকবে সেটাই হচ্ছে আমরা রেখে দেব, যেটা কমে যাবে সেটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব না। এখানে আরো কিছু অপশন আছে বিহেভিয়ার্স এর মধ্যে, যেমন ডিজিটাল অ্যাক্টিভিটিস, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ভেতরে হচ্ছে কার্নিভাল গেম। আচ্ছা, এই আসেন, এখানের মধ্যে আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে এখন ইন্টারনেট ব্রাউজার ইউজ, ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা, অপেরা, সাফারি। এখানে প্রায় 5 থেকে 6টা ব্রাউজারের নাম দেওয়া আছে। এখন এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন? ক্রোম। ওকে, একজন ক্রোম। আমি স্যার সব সব ক্লিক করলাম, যে কেউ ব্যবহার করতে পারে। ক্রোম ব্যবহার করতে পারে, ফায়ারফক্স ব্যবহার করতে পারে, ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারে। সবগুলো ব্যবহার করলে তো ভালো হয়। সবগুলো ব্যবহার করবে, যে কেউ ফায়ারফক্স ব্যবহার করতে পারে। এর মধ্যে আপনাদের 2-3 জন ধরতে পারছেন। এখানে বিশেষ করে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার ইউজার, আমরা এখানে সবগুলো ব্রাউজারকে হচ্ছে সিলেক্ট করে দিই। সবগুলো ব্রাউজার সিলেক্ট করার মূল কারণ হচ্ছে আমি পার্সোনালি ক্রোম, গুগল ক্রোম ব্রাউজারটা বেশি ইউজ। আপনাদের মধ্যে এমনও কিছু ইউজার আছেন যারা হচ্ছেন মজিলা ফায়ারফক্স অথবা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার বা হচ্ছে ম্যাকবুক যারা ব্যবহার করেন তারা সাফারি ব্যবহার করেন, বা আইফোন যারা ব্যবহার করেন ওনারা হচ্ছে সাফারি ব্যবহার করেন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য। আমার অডিয়েন্স যেন মিস না হয় সেই জন্য হচ্ছে আমার সব ধরনের ব্রাউজারকেই এনাবল করে দিতে হবে, মানে সব ধরনের ব্রাউজারকেই সিলেক্ট করে দিতে হবে। ঠিক একই রকম ভাবে অপারেটিং সিস্টেমের মধ্যে এসেও হচ্ছে
ডিভাইসের নাম এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম গুলোকেও সিলেক্ট করতে হবে। এবং আস্তে আস্তে যদি নিচের দিকে যাই, এখানে মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন, মোবাইল ডিভাইস টাইপ, নেটওয়ার্ক কানেকশন টাইপ, সব কিছু হচ্ছে ডিটেলস দেখে দেখে একটা একটা করে স্যার এগুলা কি সিলেক্ট সবই, করতে। সবগুলা কি সিলেক্ট করে দিতে হবে নাকি অল সিলেক্ট দেওয়ার কোনো অপশন আছে? অল সিলেক্টের অপশন থাকলে তো হচ্ছে আমি প্রথমেই এক ক্লিকেই শেষ করে দিতাম। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ঠিক আছে স্যার, ক্রিয়েশনের ক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে। আমাকে ম্যানুয়ালি সবগুলো অপশনে ঢুকে ঢুকে গিয়ে গিয়ে দেখে দেখে চেক করে সিলেক্ট করতে হবে। এই কারণেই হচ্ছে এই পার্টটাও অডিয়েন্স বোঝা, অডিয়েন্স টার্গেটিংটা অনেক পেইনফুল কাজ। আমি 9টা 26 মিনিটে, না 24 মিনিটে হচ্ছে এই ড্যাশবোর্ডে আসছি, এখন 9টা 58 বাজে, আমি এখনো পুরোপুরি হচ্ছে আপনাদেরকে এই সিগমেন্টটাই বুঝাতে পারিনি, বা এই সিগমেন্ট গুলো পুরোপুরি শেষ করতে পারিনি। এখানে অনেক ভেতরে অনেকগুলো ফাংশন আছে। ক্লাস স্যার। বুঝি নাই স্যার। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটার মধ্যে ভেতরে ঢুকে ঢুকে আমার একজন অডিয়েন্সের পার্সোনাল চয়েস, তার বিহেভিয়ার, তার ইন্টারেস্ট কেমন হতে পারে, সবকিছু দেখে দেখে আমাকে তাদেরকে টার্গেট করতে হবে। এবং টার্গেট করার পরে একদম ডিটেলস এখানে হচ্ছে আমাকে টোটাল অডিয়েন্সের সাইজ দেখাবে। অডিয়েন্সের সাইজ দেখানোর পরে হচ্ছে আমি সেভ দিস অডিয়েন্সের মধ্যে ক্লিক করলে আপনারা কোন নামে অডিয়েন্সটা সেভ করতে চাচ্ছেন ওখানে নামটা দিবেন, এবং দেওয়ার পরে হচ্ছে সেভ নিউ অডিয়েন্সের মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে আপনাদের অডিয়েন্সটা ওই নামে সেভ হয়ে যাবে। ঠিক আছে। দেন এখানে হচ্ছে আরো একটা অপশন দেখাচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এবং অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের মধ্যে আমি এডিটের মধ্যে যদি একটু ক্লিক করি, দুটো অপশন দেওয়া আছে, একটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা দুই ভাবে কাজ করতে পারি। রিকমেন্ডেড যেটা দেওয়া আছে এটা নর্মাল, মানে হচ্ছে বায়ার সব জায়গাতে, বায়ারের ইনস্টাগ্রামেও পেজ আছে, তারপরে হচ্ছে ফেসবুকেও পেজ আছে, বায়ারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, যেন সব জায়গাতে হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্টটা দেখায় এবং সব জায়গাতে যেন হচ্ছে ইউজার পায়। ম্যানুয়াল প্লেসমেন্ট যদি আমি সিলেক্ট করি, কিছু কিছু বায়ার থাকবে যাদের লো বাজেট, মানে একদম বাজেট কম, এবং তারা চাচ্ছে শুধু একটা প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট দিতে, হয়তো সেটা ফেসবুকের নিউজ ফিডে, অথবা হচ্ছে শুধুমাত্র ফেসবুকে, অথবা সে মেসেঞ্জারে চাচ্ছে, অথবা সে ইনস্টাগ্রামে চাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বা আমরা কোন কোন প্ল্যাটফর্মে কেমন, কোন কোন জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি সেটা এখানে এসে সিলেক্ট করে দিবেন। এখন কথার কথা, আমি চাচ্ছি যে শুধু ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, আমার ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক এই দুইটার একটাতেও হচ্ছে দেখানোর দরকার নাই। ফেসবুকের মধ্যে কোথায় কোথায় দেখাবে? ফেসবুকের ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম ফিড অটোমেটিক হচ্ছে অফ হয়ে গেছে। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, স্টোরিজ এর মধ্যে হচ্ছে ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস এর মধ্যে দেখাবে, ইন স্ট্রিম লাইভ স্ট্রিমিং যদি কেউ করে, ও অ্যাডস অন ফেসবুক রিলস, রিলস এর মধ্যে হচ্ছে এভাবে অ্যাডভার্টাইজমেন্ট বলে আমারটা দেখাবে। ইন স্ট্রিম ভিডিও, কোন লাইভ ভিডিওর মধ্যে জাস্ট শর্ট করে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা এসে এভাবে দেখানো শুরু করবে। সার্চ রেজাল্টের মধ্যে কেউ যদি সার্চ করে তাহলে হচ্ছে আমাকে রেজাল্টটা এই ডান পাশের এই ড্যাশবোর্ড যেভাবে দেখাচ্ছে ঠিক একই রকম ভাবে দেখাবে। এবং মেসেঞ্জার অ্যাপ এন্ড সাইটস সব কিছু হচ্ছে বন্ধ করে দেওয়া আছে। এগুলো হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অনেক সময় হচ্ছে বায়ারের বাজেট কম থাকে এবং বাজেট অনুযায়ী হচ্ছে সে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে বায়ার তখন বলে যে হচ্ছে তার এই এই জায়গাগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, সেই অনুযায়ী হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট অপশন মুছে দিয়ে তার সিলেক্টেড সাইটের মধ্যেই আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে থাকি। এটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। প্লেসমেন্টের কাজ শেষ হয়ে গেলে এটাকে সেভ করে দিচ্ছি।
এবং অডিয়েন্স নেমের মধ্যে এখানে যে নামটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজারের নেম। আমি এটাকে হচ্ছে আমার টি শার্ট নাম বলে এখানে সেভ করে দিচ্ছি। আমি সবগুলো অডিয়েন্সকে হচ্ছে সেভ সেট করে দিলাম, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাকে। ওকে, আবার আমাদের এটা সেভ হয়ে যাওয়ার পরে একটু এডিটে যাচ্ছি। এডিটে আসার পরে হচ্ছে আমি চাইলে এখানে আবার লোকেশন অ্যাড করতে পারি, আবার নতুন করে হচ্ছে অডিয়েন্সকে সিলেক্ট করতে পারি। অডিয়েন্স সিলেক্ট করার পরে আরো একটা অপশন নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি, যেটা হচ্ছে আহ, একদম মুখস্থ। মুখস্থ বলতে হচ্ছে আমি সামারের ক্লথিং ব্র্যান্ড নিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি। যেমন আমি এখানে ব্রাউজারের ভেতরে ইন্টারেস্ট যেটা আছে, ইন্টারেস্টের ভেতরে কোনো কিছুই এখন পর্যন্ত দেখাইনি। ঠিক আছে, এই কাজটা হচ্ছে আপনাদের উপরে থাকবে। আপনারা যে টপিকের উপরে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছেন সেই টপিক অনুযায়ী হচ্ছে এখানে ঢুকে ঢুকে তাদেরকে সিলেক্ট করবেন। আচ্ছা, আরো একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম যে মুখস্থ, যে যখন কাজ করবেন আপনাদের সেটা হচ্ছে একদম মুখস্থ হয়ে যাবে। এখন কথার কথা, এখানে ওমেন ক্লথিং ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি, তাহলে ওমেন্স এর কি কি কেমন ধরনের প্রোডাক্ট হতে পারে, বা সচরাচর ফেসবুকে তারা কোন জিনিস লিখে সার্চ করতে পারে, বা তাদের ইন্টারেস্টটা কেমন হতে পারে। আমি এখানে শুধু লিখতেছি ওমেন্স। আচ্ছা, ওমেন্স ক্লথিং লিখতে গিয়ে হচ্ছে আমাকে এখানে সাজেশন দেখাচ্ছে ওমেন্স ক্লথিং অ্যাপিয়ারেল এবং হচ্ছে এটা ইন্টারেস্ট। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, আমার ইন্টারেস্ট হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। দেন এই টপিকের উপরে সাজেশনস এর মধ্যে যদি ক্লিক করি আমাকে আরো কিছু জিনিস দেখাবে। যারা অনলাইনে শপিং করতেছে, মানে অনলাইনে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে শপিং করতেছে, তাদেরকেও যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা টার্গেট করে, অনলাইন শপিং। দেন আবার সাজেশনস এর মধ্যে যাই, সাজেশনস এর মধ্যে আসলে এঙ্গেজ শপার। আচ্ছা, এঙ্গেজ শপারটা হচ্ছে বিহেভিয়ার। এঙ্গেজ শপারটা হচ্ছে মূলত বিভিন্ন ই কমার্স সাইট পেজ আছে, সেগুলোর সাথে যদি তারা অনলাইন ডিরেক্টলি হচ্ছে প্রোডাক্ট পারচেস করে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা এঙ্গেজ শপার, বা রিসেন্টলি যারা অনলাইন পেজ থেকে শপিং করেছে তাদেরকে বোঝাচ্ছে। আচ্ছা, শপিং ডিটেইল এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা না মাত্রই হচ্ছে সেটা আমার এখানে বসে গেছে। দেন ড্রেসেস অ্যাপিয়ারেল, আমাদের অনেকে ড্রেস পছন্দ, ড্রেস লিখে হচ্ছে অনেকে সার্চ করে, বা যারা বিশেষ করে হচ্ছে ফেসবুক ব্যবহার করি, যেই এক একজন এক এক টপিক রিলেটেড ভিডিও দেখি না, সেই ধরনের ভিডিও গুলোর মধ্যে হচ্ছে আমার ড্রেসের একটা অ্যাপিয়ারেল আছে, ওই ধরনের ড্রেসের ভিডিও সাথে যেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। সিলেক্ট করলাম স্কার্ট। দেন স্ক্রল করে আরো নিচে আসি, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, বুটিক, ক্লথিং, পার্টি পার্টি ড্রেস, আচ্ছা পার্টি ড্রেস, দেন হচ্ছে টপ ক্লথিং, শার্ট, ব্লাউজ, হায়ার এডুকেশন, ব্ল্যাক ফ্রাইডে না, লাক্সারি গুডস, টি শার্ট অ্যাপিয়ারেল। ওকে, টি শার্ট অ্যাপিয়ারেল, আমি এই টি শার্ট অ্যাপিয়ারেলটাও সিলেক্ট করলাম। ওখানে যতগুলো অপশন দেখিয়েছে সবগুলো অপশনই হচ্ছে আমি সিলেক্ট করতে পারি বা সিলেক্ট করি। এটা উদাহরণের জন্য হচ্ছে আমি একটা একটা করে দেখাচ্ছি, এবং যেটা এই মুহূর্তে প্রয়োজন আছে দেখে হচ্ছে আমি সেটাকে ইনিশিয়ালি সিলেক্ট করে দিই। আমরা এই দুইটা ভাবে হচ্ছে সিলেক্ট করতে পারি। এই যে ওমেন ক্লথিং, টি শার্ট, শপিং অ্যাপিয়ারেল, এগুলো যে এখান থেকে সার্চ করে সাজেশন থেকে একটা একটা করে সিলেক্ট করেছি। এখন সেম জিনিসটা হচ্ছে আমি এখন একটু ব্রাউজারে যাই, ইন্টারেস্টের মধ্যে যাই। ইন্টারেস্টের মধ্যে যাওয়ার পরে আমরা একটু শপিং অ্যান্ড ফ্যাশনের ভেতরে ঢুকি, এবং ক্লথিং এর ভেতরে যদি একটু যাই, দেখেন ওমেন ক্লথিং অ্যাপিয়ারেল, এটা কি আমাদের সিলেক্ট হয়ে গেছে না? ফ্যাশন, ফ্যাশনের মধ্যে ড্রেস অ্যাপিয়ারেলটা সিলেক্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা উপরে এখানে সিলেক্ট করেছিলাম। এই যে ড্রেস, আমি এখানে সাজেশনের মধ্যে একটা
ওয়ার্ড লিখেছি, লিখার পরে হচ্ছে সাজেশনের মধ্যে ক্লিক করেছি, ক্লিক করার পরে হচ্ছে আমাকে একটা একটা করে দেখিয়েছিল এবং সেই একটা একটা করে আমি সিলেক্ট করেছিলাম। সেম জিনিসগুলো হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট অপশনের ভেতরে আছে। তো যখন প্রফেশনালি কাজ করবেন, করানো মাত্রই হচ্ছে আপনারা জাস্ট এখানে মুখস্থ লিখবেন, লেখানো মাত্রই হচ্ছে আপনাদেরকে সাজেশন গুলো দেখাবে। আর যেহেতু আপনারা বিগিনার, সেই কারণে হচ্ছে আপনাদেরকে ব্রাউজের মধ্যে যেতে হবে, ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিতে একটা একটা করে খুঁজবেন, সিলেক্ট করবেন, ইন্টারেস্টে একটা একটা করে খুঁজবেন, সিলেক্ট করবেন, বিহেভিয়ারে গিয়ে একটা একটা করে খুঁজে সিলেক্ট করে অডিয়েন্সদেরকে টার্গেট করবেন। আচ্ছা, এখানে টার্গেট করা শেষ, দেন হচ্ছে এগুলোকে আপডেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পার্সন গুলো হচ্ছে আমার এই অডিয়েন্স হিসেবে আপডেট হয়ে গেছে। আমাদের অডিয়েন্সের কাজ শেষ, প্লেসমেন্টের কাজে বুঝলাম। নেক্সট ড্যাশবোর্ডে আসি। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাড এর নেম দিতে বলছি। অ্যাড নেমটা হচ্ছে আমরা এখানে যে প্রোডাক্ট রিলেটেড ইমেজ এবং প্রোডাক্টের ফুল ডিটেলস নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিব, সেই জিনিসটাই হচ্ছে আমরা এখানে অ্যাড নেমের মধ্যে দিব। আচ্ছা, বা এটা আমাদের বোঝার জন্য হচ্ছে অ্যাড নেমটা আমরা দিয়ে থাকি। যেমন আমার এটা মূলত হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টের ছবি, তারপরে হচ্ছে আহ, ছবির যে প্রোডাক্টটা পাবলিশ করছি, প্রোডাক্টের ইমেজ, এবং হচ্ছে ইমেজের সাথে প্রোডাক্টের কোয়ালিফিকেশন বা স্পেসিফিকেশন, যেভাবে বলছি যে আমার টি শার্টের ফেব্রিক কেমন, বা হচ্ছে কালার কেমন, অথবা হচ্ছে এটা পরলে গরম কেমন হবে, এটা লেন্থ কেমন, এটা কোয়ালিটি কেমন, সব কিছু হচ্ছে ইন ডিটেলস আমরা এখানে উল্লেখ করে থাকি। আচ্ছা, পার্টনারশিপ অ্যাড আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট পার্টনারশিপে দেই না, এটা পাওয়া কথা। আমাদের সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাড সেট আপ করতে হবে। অ্যাড সেট আপের মধ্যে দুইভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করি, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আরেকটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাডস এবং ইউজ এক্সিস্টিং পোস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে আমি বা আমরা যে বায়ারের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করব, ওই পোস্টটা আমার বায়ারের ফেসবুক পেজে আছে, জাস্ট ওই পোস্টটাকে ধরেই আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট, এটার মানে হচ্ছে আমার ফেসবুক পেজ, বায়ারের ফেসবুক পেজের মধ্যে অলরেডি পোস্ট করা আছে, জাস্ট হচ্ছে ওই পোস্টটাকে ধরেই আমি অ্যাডভার্টাইজমেন্ট করে দিব। এটা বোঝার জন্য হচ্ছে আমরা একটু কষ্ট করে চলে যাব আমাদের ফেসবুক পেজে। ওকে, যদিও এটা অন্য আরেকজনের পেজ এবং বর্তমানে হচ্ছে এটা ওনার কোনো না কোনো কারণে হচ্ছে উনি পেজে অ্যাক্টিভেট না, তারপরে হচ্ছে এটা উদাহরণের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, পাবলিশড 26 মার্চ, পাবলিশড March 25, আচ্ছা March 15। ঈদ কালেকশন দিয়ে হচ্ছে টোটাল অনেকগুলো ছবিকে, পার্থক্যটা এখানে একটু বোঝার চেষ্টা করবেন। একসাথে 28 পিক বা 28টা ছবি বা 28টারও বেশি ছবি দিয়ে হচ্ছে উনি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ এক্সিস্টিং পোস্টের মধ্যে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট লিখলাম,
বা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট পোস্টের মধ্যে ক্লিক করে আমাদের যত তারিখের পোস্টটাকে ধরে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি তত তারিখের পোস্টটাকে এখানে খুঁজে বের করতে হবে। ওটা হচ্ছে 15 তারিখের, 15 মার্চ ছিল। আসি, ঈদ কালেকশন নাম দিয়ে 15 মার্চের একটা পোস্ট ছিল। এটাকে সিলেক্ট করলাম, কন্টিনিউ করি। কন্টিনিউ করার ক্লিক করার না মাত্রই হচ্ছে ওনার 28টা 28+ ছবিকে ধরে আমার পোস্টটা রেডি হয়ে গেছে। এবং প্রাইমারি টেক্সট ডিফল্ট ভাবে এখানে দিয়ে দেওয়া আছে, আমাকে এখানে আর কোনো কিছু লিখতে হবে না। শেষ, এতটুকু কাজ শেষ। এখন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা কি ফুল অপটিমাইজ হয়েছে কিনা সেটা চেক করার জন্য হচ্ছে অ্যাডভান্টেজ প্রিভিউতে যেতে হবে। অ্যাডভান্টেজ প্রিভিউতে যাওয়ার পরে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা চেক করতে হবে। চেক করার সময় হচ্ছে আমাকে এখানে দেখায় অল অপটিমাইজেশন। অল অপটিমাইজেশনস এ ম্যাক্সিমাম টাইম হচ্ছে এটা অফ থাকে, ডিসেবল করা থাকে। এটাকে জাস্ট হচ্ছে অল অপটিমাইজেশন অন করে দিতে হবে। সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর হচ্ছে আমাকে পাবলিশের মধ্যে ক্লিক করলেই আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। আর এখানে ইউআরএল প্লেসমেন্ট যেগুলো ট্র্যাকিং বলছে এগুলো সব হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক, আমাদের কোনো ওয়েবসাইট কেন্দ্রিক হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউজ এক্সিস্টিং পোস্ট। দেন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করব। অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করতে গেলে এই সকল অ্যাডভার্টাইজমেন্ট কখনো আমাদের ফেসবুক পেজের মধ্যে ডিফল্ট ভাবে থাকবে না, তবে এটা আমাদের পেজ কেন্দ্রিকই হয়ে থাকবে। এখানে দুভাবে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মানে একটা ইমেজ এবং একটা ভিডিও পাবলিশের মাধ্যমে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারি। সেটা হচ্ছে ঠিক এইরকম। Right. এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাডস গুলো হচ্ছে এইরকম, একটা ইমেজ এবং একটা ভিডিও থাকবে। ঠিক আছে। আর ক্যারোসেল অ্যাড গুলো হচ্ছে এখানে, এই যে এটা সিঙ্গেল ইমেজ এবং সিঙ্গেল ভিডিও রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট। ক্যারোসেল অ্যাড গুলো হচ্ছে আমার এখানে দেখাবে না। ক্যারোসেল অ্যাড গুলো এখানে নাই। এখানে যা দেখাচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও। ক্যারোসেল অ্যাডটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। ক্যারোসেল আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও দুটাই সেম, জাস্ট হচ্ছে এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, কল টু অ্যাকশন বাটন। ক্যারোসেল অ্যাডে একই রকম থাকবে। তো ক্যারোসেল অ্যাডটা দিলে আপনারা সিঙ্গেল অ্যাডটা এমনিতেই বুঝে যাবে। ক্যারোসেল অ্যাডের মধ্যে ক্লিক করুন। ক্যারোসেল অ্যাডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট রেডি করতে মিনিমাম 2টা ছবি অথবা হচ্ছে 10টা ছবি, মিনিমাম 2টা ছবি এবং সর্বোচ্চ 10টা ছবি দিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করতে পারি। বর্তমানে স্মার্ট ক্যাম্পেইন যদি বলি, সবগুলো হচ্ছে একটা ইমেজ আর ভিডিও, একটা ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করা। আর অনেকগুলো মাল্টিপল প্রোডাক্ট নিয়ে, সেম ক্যাটাগরির মাল্টিপল কালার প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে সেটা ক্যারোসেল অ্যাড এর মধ্যে মাল্টিপল ইমেজ গুলোকে সিলেক্ট করে পাবলিশ করতে হয়। আচ্ছা, তা আমরা ক্যারোসেল অ্যাড এর মধ্যে গিয়ে গেলাম। 0 to 10 কার্ড অ্যাডেড, অ্যাড কার্ডের মধ্যে যাই, অ্যাড ইমেজ কার্ডের মধ্যে যাই। ইমেজ কার্ডের মধ্যে গেলে হচ্ছে আমার এখানে আপলোড করা যে ছবিগুলো আছে সেগুলো দেখায়। আর নর্মালি ছবি আপলোড করতে গেলে আপলোড এর মধ্যে ক্লিক করেন। ডাউনলোডে কোনো ছবি আছে কিনা আমি তো শিওর না। ডাউনলোডে কোনো ছবি নেই। ডাউনলোডে কোনো ছবি আছে কিনা আমি তো শিওর না। 0 to 10 কার্ড অ্যাডেড, অ্যাড কার্ডের মধ্যে যাই, অ্যাড ইমেজ কার্ডের মধ্যে যাই। ইমেজ কার্ডের মধ্যে গেলে হচ্ছে আমার এখানে আপলোড করা যে ছবিগুলো আছে সেগুলো দেখায়। আর নর্মালি ছবি আপলোড করতে গেলে আপলোড এর মধ্যে ক্লিক করেন।
হচ্ছে না থাকলে 3 4 5। দেখেন আমি 5 মানে যেগুলোকেই সিলেক্ট করতেছি, এখানে প্রায় কয়টা, 10টা ছবি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে ওপেন দেওয়া না মাত্রই হচ্ছে আমার এখানে সবগুলো ছবি আপলোড হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে ছোট একটা জিনিস ওয়ার্নিং, সেটা হচ্ছে যখন ছবি আপলোড করবেন বা বায়ার কাছ থেকে যখন ছবি নিবেন, প্রত্যেকটা ছবির সাইজ যেন মিনিমাম 10 KB থেকে 20 KBর উপরে হয়। কারণ একদম ছোট সাইজের ইমেজ যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ছবি আপলোডের পরে এইরকম ইরোদ দেখাবে, মানে হচ্ছে ছবির সাইজ স্মল, এবং এটা আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য ঠিকঠাক ভাবে কাজ করবে না। আমি আমার অ্যাকাউন্টস এর মধ্যে আসি। রিয়েল ইমেজের মধ্যে নেই, আমার এখানে অনেকগুলো ছবি আপলোড করা আছে ডিফল্ট ভাবে। ওকে, কথার কথা, আমার যেহেতু টি শার্ট সেল করবে, এই একটা টি শার্ট, দুইটা টি শার্ট, কন্ট্রোল চেপে ধরে টি শার্ট গুলোকে সিলেক্ট করে ইন টোটাল হচ্ছে 7টা টি শার্টই আমার কাছে, টি শার্টের ছবি আমার কাছে আছে। তাহলে 7টাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করি। ভেরিফাই ইউর চেঞ্জেস। আচ্ছা, এখানে এখন পর্যন্ত হচ্ছে কোনো প্রকার ইরোর বা হচ্ছে কোনো প্রকার ইরোর মেসেজ দেখাচ্ছে না। প্রাইমারি টেক্সট, এখন প্রাইমারি টেক্সটটা কি হতে পারে? প্রাইমারি টেক্সটটা হচ্ছে হয়তো আমাদের পেজ থেকে আমরা প্রোডাক্ট সেল করছি, খুব ভালো প্রোডাক্ট সেল করছি, সেই রিলেটেড একটা পোস্টটা আমার প্রাইমারি টেক্সটে দিতে হয়। এবং এই টি শার্টের ফুল ডেসক্রিপশনটাও হচ্ছে আমরা প্রাইমারি টেক্সটের মধ্যে দিতে পারি। আসেন এবার প্রাইমারি টেক্সট নিয়ে একটু স্টাডি করি। এই পেজটা না, কথার কথা, আমি আপাতত জন্য এতটুকু অংশই হচ্ছে কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রোডাক্টের হেডলাইন, প্রাইমারি টেক্সট। ভেরিফাই ইউর চেঞ্জেস, বারবার ভেরিফাই ইউর চেঞ্জেস বলতে থাকে। যখন আমাদেরকে অনলাইনে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে, তখন অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক এভাবে দেখাবে, ছবিগুলো দেখাবে এবং ছবির ডিটেলস গুলো দেখাবে। আচ্ছা, এখন আমার এখানে 10টা ছবি আপলোড করেছি, 10টা ছবিতে প্রোডাক্টের কালার, এই ছবিটার কথা যদি বলি, ছবির কালার, ছবির সাইজ, টি শার্টের সাইজ, টি শার্টের স্পেসিফিকেশন, সবকিছুই কিন্তু আলাদা আলাদা হবে। আর সবগুলো যদি একই রকম ক্যাটাগরির হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কার্ড 1 2 3, আচ্ছা, হেডলাইন দিতে হবে। আগে একটা একটা করে শেষ করি। হেডলাইনটা হচ্ছে আমরা কোন পেজ থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি, পেজের নামটা, বা আমরা পেজের নামটাই দিয়ে দিই, অথবা আমার টি শার্ট কালেকশন হতে পারে। আমি আপাতত হচ্ছে আমার আমার কালেকশন লিখে দিলাম হেডলাইন, এবং এটা অ্যাপ্লাই টু অল কার্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, প্রত্যেকটা ইমেজের পাশে আমার সামার কালেকশন বলে বা সামার কালেকশন বলে
একটা হেডলাইন চলে যাবে। অ্যাডভান্স প্রিভিউর মধ্যে যাই, একটু স্ক্রল করে নিচে আসি। আমার এই যে মেসেজের পাশে হচ্ছে সামার কালেকশন নামে লেখাটা চলে আসছে। এটা অনেক সময় আমরা কি করি, সামার কালেকশন না লিখে যে পেজ থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি সেই পেজের নামটা এখানে বসায় দিই। অ্যাডভান্স এন্ড অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ এর মধ্যে আসি। দেখেন, এটা অল অপটিমাইজেশন অফ আছে, এটাকে হচ্ছে আমার অল অপটিমাইজেশন অন করে দিতে হবে। সেভ এর মধ্যে ক্লিক করি, আমার ফুল অ্যাডভার্টাইজমেন্টটা অপটিমাইজ হয়ে যাবে। ডেসক্রিপশন হচ্ছে এবার ইনক্লুড ডেসক্রিপ এডিশনাল ডিটেলস, যে এই এই টি শার্ট গুলোর মধ্যে কি কি জিনিস আছে। তো উপরে কমনলি হচ্ছে যে জিনিসগুলো নিলাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে আরো অনেক কিছু, সেগুলো হচ্ছে বসায় দিলাম। এবং প্রত্যেকটা ছবির, এই যে প্রত্যেকটা টি শার্টের ডেসক্রিপশন আমার বসে গেছে। অ্যাভেলেবেল, নিউ স্টক টি শার্ট, এবং প্রত্যেকটা সাইজ কত কত অ্যাভেলেবেল আছে সবকিছু একসাথে বসে গেছে। সব যদি সেম ক্যাটাগরির প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে অ্যাপ্লাই টু অল কার্ডের মধ্যে দিলে সবগুলো ছবির জন্য একই টেক্সট বসে যাবে। সবগুলো যদি আলাদা আলাদা স্পেসিফিকেশন বা আলাদা 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 ডিটেলস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ছবির পেন্সিল আইকনে ক্লিক করবেন, ডেসক্রিপশনে এসে ওটার আলাদা ডেসক্রিপশনটা এখানে বসায় দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে জাস্ট টু ওয়ার্ডটা মুছে দিতে যাচ্ছি। অ্যাপ্লাই টু অল কার্ড বলছে, অল কার্ড না, ফাঁকা ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে না, ওখানে হচ্ছে আপ অ্যারোর মধ্যে ক্লিক করছি, আমার টু লেখাটা হচ্ছে মুছে দিছি, টু লেখাটা চলে গেছে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এখানে সুন্দর করে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে বসে যাবে। সেটা হচ্ছে আমাদের কি জিনিস, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এবং এটা প্রোডাক্ট ডেসক্রিপশন। আর প্রাইমারি টেক্সট যেটা ছিল সেটা হচ্ছে আমার পেজ থেকে কি কি প্রোডাক্ট সেল হচ্ছে, কোন কোন সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, নতুন কালেকশন, কিসের কালেকশন, সবকিছু হচ্ছে আমরা এখানে পোস্টের মধ্যে উল্লেখ করে রাখি। কাজ শেষ। এখন স্ক্রল করে প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন, এখানে আরেকটা হেডলাইন দিতে বলবো। এখন এখানে হেডলাইনটা কি দিবেন, এখানে হেডলাইনটা আমরা দিয়ে দিচ্ছি পেজের। পেজের নাম দিলাম। এটা আমাদেরকে এখন আমার কালেকশনের পরে ইভাইকন নাম দিয়ে দেখাবে। এটা পরে হচ্ছে ইভাইকন নাম দিয়ে আমাদেরকে দেখাবে। এটা বিশেষ করে হচ্ছে ইভাইকনের যে পেজ থেকে পাবলিশ করছি সে পেজের নাম। এখন কল টু অ্যাকশন বাটন মানে হচ্ছে মানুষজন আমাদের কাছ থেকে কিভাবে প্রোডাক্ট গুলো নিবে। মানে এখানে নিচে এই বাটনটা সেন্ড মেসেজ করবে, নাকি বুক নাও করবে, নাকি লার্ন মোর, না ডাউনলোড, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু দেওয়া আছে। সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করি, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, গেট প্রমোশন, গেট কোর্স, ইনকোয়ার নাও, লার্ন মোর, নিচে আরো কিছু অপশন আছে। আমরা চাইলে ওয়ার্ডার নাও বাটনটা দিয়ে দিতে পারি। কারো পছন্দ হলে হচ্ছে তারা এই পেজ থেকে সরাসরি অর্ডার করে পারচেস করতে পারে। প্লেসমেন্ট গুলো হচ্ছে মেসেঞ্জার ইনবক্স, এভাবে দেখাবে, ইনস্টাগ্রাম পোস্ট। এনহ্যান্সমেন্ট 4 আউট অফ 4, টার্ন অন যেটা, এটা হচ্ছে এখানে অ্যাডভান্টেজ প্রিভিউতে যেটা সব অল অপটিমাইজ করে দিয়েছি। এটার মধ্যে গিয়ে তারপরেও হচ্ছে চেক করেন, দেখবেন যে হচ্ছে অল অপটিমাইজেশন অপশনে আছে।
আচ্ছা, মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেটের মধ্যে হচ্ছে ক্রিয়েট নিউ। আমরা নতুন কোনো কিছু যদি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে স্টার্ট কনভার্সন কনভার্সন সেটা ডিফল্ট ভাবে এভাবেই দেওয়া থাকে। বায়ার যদি নতুন কোনো কিছু কনভার্সেশনে অ্যাড করতে চায়, অটোমেটেড চ্যাটের মধ্যে ক্লিক করেন এবং এখানে ক্রিয়েটের মধ্যে যান। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে নতুন নতুন কোশ্চেন অ্যাড করার জন্য বলবে। ঠিক আছে, ওয়েলকাম মেসেজ। যখন পেজের মেসেঞ্জারের মধ্যে কেউ নক করবে সবাইকে হচ্ছে এরকম একটা ওয়েলকাম মেসেজ দেখাবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে, এখন কোশ্চেনটা কি, আর ইউ ইন্টারেস্টেড ইন আওয়ার প্রোডাক্টস অর সার্ভিস। বিশেষ করে আমরা বিভিন্ন পেজের মধ্যে দেখি কি ডেলিভারি প্রসেস, অথবা হচ্ছে পিক আপ পয়েন্ট, অথবা হচ্ছে প্রাইস জানার জন্য হচ্ছে মেসেজ করে। ঠিক আছে, এগুলো ডিফল্ট মেসেজ এখানে আমরা সেট করে দিতে পারি। এবং এই মেসেজ গুলো হচ্ছে দুই ভাবে আনসার করা যায়। ঠিক আছে, ডিফল্ট কোশ্চেন আমি সেট করে রাখছি, কোশ্চেনের আনসারও হচ্ছে আমি এখানে সেট করে দিতে পারি। জাস্ট গো টু কোশ্চেন করতে যাচ্ছি, নাকি হচ্ছে কমপ্লিমেন্ট করতে যাচ্ছি, নাকি হচ্ছে ডিসকোয়ালিফিকেশন দিতে যাচ্ছি, 30 অর টেক্সটের মাধ্যমে হচ্ছে লিখে বসাই দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আমরা সেট করতে পারি। কোশ্চেন্স এর মধ্যে হোয়াট সিটি ডু ইউ লিভ ইন, বা হচ্ছে আমাদের কোনো শোরুম আছে কিনা, বা হচ্ছে আমরা কি হোম ডেলিভারি দেই কিনা, নাকি ইন পিক আপ পয়েন্ট, এই এই ধরনের কিছু। এটাকে আপাতত হচ্ছে ক্যান্সেল করে দিই। আবার ক্রিয়েটের মধ্যে যাই, কোশ্চেন্স এ গেল, কমপ্লিটিং মেসেজ। মেসেজ দেওয়ার পরে হচ্ছে এখানে একটা গ্রেটিংস দিয়ে তাকে জানানো হবে, বা হচ্ছে তার সাথে ফিডব্যাক মেসেজ দিয়ে হচ্ছে রিপ্লাই করা হবে। সেই মেসেজ গুলো হচ্ছে আমরা এখানে সেট করে দিতে পারি। এবং এগুলো হচ্ছে বিশেষ করে বায়াররা আমাদেরকে দিয়ে থাকে তার পেজ রিলেটেড মেসেজ। এগুলো তো হচ্ছে র্যান্ডমলি সবগুলো পেজে একই রকম মেসেজ হয় না। ঠিক আছে, সবার শেষে ডিসকোয়ালিফিকেশন মেসেজ, এখানেও ঠিক সেম জিনিস। সবার শেষে হচ্ছে প্রাইভেসি পলিসিতে যাব। প্রাইভেসি পলিসিতে গেলে হচ্ছে আমাকে এখানে ইউর অ্যাকসেপ্টেড মেটা লিস্টার্স টার্ম অফ দিস পেজ, যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবেন সবগুলোর জন্য হচ্ছে আমাকে এখানে টার্মসটাকে টার্মসটাতে যেতে হবে। টার্মসে গিয়ে হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অলরেডি আমার এখানে অ্যাকসেপ্টেড লেখা আছে। ঠিক আছে, আপনাদের গুলোতে হচ্ছে অ্যাকসেপ্ট বাটন দেখাবে এবং বাটনের মধ্যে ক্লিক করলেই হচ্ছে লিড ফ্রম এর জন্য এটা অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভাল চলে আসে। এটা মূলত হচ্ছে যখন বায়ারদের জন্য আমরা কাজ করি, তখন হচ্ছে বিভিন্ন রকম পার্সোনাল ইনফরমেশন মানুষের কাছ থেকে নেই। যেমন বায়ারের নাম, ফোন নাম্বার, লোকেশন, পেমেন্ট ডিটেলস, এটসেট্রা। ঠিক আছে, এগুলো নেওয়ার পরে হচ্ছে এগুলো তো হচ্ছে আমার জন্য বা বায়ারের জন্য হচ্ছে একটা লিড বা তথ্য সেভ হয়ে যাচ্ছে। সেই কারণে হচ্ছে আমাকে এই পারমিশনটা নিয়ে নিতে হবে। এরপরে এখানে ট্র্যাকিং টেমপ্লেট যেটা দেখাচ্ছে, এটা আমাদের আর কোনো কাজ নাই। সরাসরি আমরা চলে যাব পাবলিশার। পাবলিশের মধ্যে ক্লিক করলে আমাদেরকে পেমেন্টের একটা অপশন দেখাবে। ডেবিট আর ক্রেডিট কার্ড, নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে এখানে এই ড্যাশবোর্ডে বায়ারের কার্ডের নেম, কার্ডের নাম্বার, এবং হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট, মান্থ এবং ইয়ার, প্লাস হচ্ছে কার্ডের সিভিসি নাম্বার। একটা সিকিউরিটি নাম্বার থাকে 3 থেকে 4 ডিজিটের। এই নাম্বারটা দেওয়ার পরে সেভ দিলেই হচ্ছে বায়ারের কার্ড, এই নাম্বারটা দিয়ে দিলেই হচ্ছে বায়ারের কার্ড থেকে পেমেন্টটা হওয়ার শুরু করবে। এটা বিশেষ করে বায়ারের অ্যাডস ম্যানেজার থেকে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাবলিশ করি, তখন এটা অটোমেটিক্যালি সেট করা থাকে। জাস্ট হচ্ছে নেক্সট নেক্সটে গেলেই তার কার্ড থেকে পেমেন্ট হওয়া শুরু করবে। আর আমরা যদি কেউ নিজেদের পার্সোনাল
কাজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেবিট আর ক্রেডিট কার্ডের নেম, নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, কার্ডের সিভিসি নাম্বার সবকিছু দিয়ে সেভ করে নেক্সটে গেলেই হচ্ছে আপনার কার্ড থেকে টাকা কাটা শুরু করবে। এবং আমরা ফেসবুক অ্যাডস এর কাজ, মার্কেট প্লেসে যদি কাজ করি, কখনো আমরা আমাদের পার্সোনাল কার্ড থেকে কোনো বায়ারের জন্য ফেসবুক অ্যাডস এ পেমেন্টের অ্যাড করি না। সবকিছু বায়ারদের অ্যাড করা থাকে এবং বায়ারদের অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট গুলো কাটা হয়। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করে কোশ্চেন করবে। কোনো কোশ্চেন নাই, কোনো খালি কোশ্চেন নাই কাজ স্যার। করতে হবে। আপনাদের কাজ হচ্ছে আপনারা 3টা সেটেই যাবেন। ক্যাম্পেইন নেম এই সেটে এসে হচ্ছে কাজ কি কি করছেন সেটার একটা স্ক্রিনশট দিবেন। এখানে এসে হচ্ছে পুরোটা ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট দিবেন এবং আপনারা কি ধরনের কাজ করছেন, কিভাবে টাইম শিডিউলিং করেছেন, কাদেরকে টার্গেট করেছেন, টার্গেটেড অডিয়েন্সদের সব কিছু হচ্ছে এখানে উঠে আসবে। এবং এই টার্গেটিং লিস্টটা হচ্ছে বড় দেখাবে। আপনাদের কাজ হচ্ছে 3টা সেট রেডি করে আমাকে আজকের ক্লাস রেকর্ডিং এর নিচে দিয়ে দিবেন। ঠিক আছে স্যার। স্যার একটা কথা ছিল। জি বলুন। স্যার আমি এই যে বিজনেস পেজটা অ্যাড করতে পারতেছি না আর কি, মেটা বিজনেসে আমার পেজটা অ্যাড করতে পারতেছি না। কেন অ্যাড করতে পারতেছেন না? ওই লিঙ্ক দিলে লিঙ্কটা নেই না। কিসের লিঙ্ক দিলে কিসের লিঙ্ক নেয় না? ওই মানে ওই যে পেজের লিঙ্ক, পিসি থেকে না মোবাইল থেকে? ল্যাপটপ আচ্ছা ল্যাপটপ ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি স্ক্রিনটা ইয়ে করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন একটু। আবার আবার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন। আবার ওকে, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আপনার ডিভাইসের উপরে একটা যে রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট গেছে ওটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা হ্যাঁ, একটা একটা মানে স্টেপ বাই স্টেপ দেখান আপনি কিভাবে ট্রাই করছেন। স্যার এই যে এটুকু আইনা রেখে দিছিলাম, মানে এই যে পেজটা এই যে এখানে যে এই যে অ্যাড অপশন আছে, এই যে এখানে কি করবো এখানে কি করবেন? ক্লাস রেকর্ডিং কি ভালো করে দেখছিলেন? দেখছিলাম স্যার। আমি কি করছিলাম? স্যার আরেকটা জানি কোন জায়গায় একটা লিঙ্ক ইউআরএল দেওয়ার কথা ছিল, এখানে ক্লিক দিছি, ওটা হয় না। আপনি তো ঠিকঠাক ভাবে ক্লাসই দেখেন নাই। ক্লাস দেখলে হচ্ছে এই অপশনে এসে আটকাতেন না। দেখাচ্ছি আমি। আমরা আপনার বিজনেস অ্যাকাউন্টে যখন ক্লিক করি, আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম হচ্ছে ড্রিম ফ্যাশন। ড্রিম ফ্যাশনে আসার পরে হচ্ছে scroll করে একদম নিচে বিজনেস সেটিংসে যাই। বিজনেস সেটিংসে আসার পরে বিজনেস সেটিংস থেকে হচ্ছে আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি সেই পেজগুলো হচ্ছে এখন অ্যাড করব। আগে পেজেস এর মধ্যে আসবো, পেজেসে আসার পর হচ্ছে অ্যাড এর মধ্যে যাব। অ্যাড এর মধ্যে যাওয়ার পর হচ্ছে অ্যাড পেজে ক্লিক করে, অ্যাড পেজে ক্লিক করার পর হচ্ছে আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন ওই পেজের নামটা লিখবেন। আপনার ফেসবুক এই পেজের নামটা লিঙ্ক লিখেন। দিছিলাম নামটা। হ্যাঁ
তার লিঙ্কটা দেখি আছে কিনা। বেস্ট চয়েস। এটাই কি প্রথমটাই কি আপনার? জি জি জি। আচ্ছা, পেজ যেহেতু দেখাচ্ছে পেজটাকে সিলেক্ট করি আমরা। ওয়েট করেন, এই যে এটা হচ্ছে আমাদের পেজ। পেজটাকে সিলেক্ট করার পরে হচ্ছে অ্যাড পেজের মধ্যে ক্লিক করি। অ্যাড পেজের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টে আমাদের পেজটা সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ নেই। অ্যাড পেজে এসে যদি কোনো পেজের অ্যাক্সেস নিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজের মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে আমাদেরকে ডিফল্ট তাদের একটা সেটিংস দেখাবে, সেটা হচ্ছে আমাদের যে পেজটা আছে সেটাকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হচ্ছে নেক্সটে দেই। নেক্সটে দেওয়ার পরে হচ্ছে এখন আমি অন্য যে কোনো পেজের অ্যাক্সেস নিতে গেলে ওই পেজের নাম লিখে সার্চ করব। যদি নাম লিখে সার্চ করার পরে ওটা আমাকে অ্যাড না করতে দেয় তাহলে হচ্ছে পেজের ইউআরএল লিখে বা ইউআরএলটা কপি পেস্ট করে সার্চ করব। ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন, জি আপনার আচ্ছা। কাজ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারটা অফ করলাম। ওকে, মোসাব্বির স্যার বলেন। স্যার আমি অনেকবার চেষ্টা করার পর আমার ফেসবুকের পেজ খুলতে পারতেছি না, এক একবার এক এক লেখা আসতেছে, পুরন পেজ ফেল এরকম একটা লেখা আসতেছে। স্যার একটু যদি দেখতেন। এটা দেখার কিছু নাই, ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন। স্যার ওইখানে অন্য একটা লেখা আসছে কিন্তু আমার এখানে একটা আলাদা আসতেছে। আচ্ছা, প্রথমে আমাকে বলেন যে হচ্ছে পেজ ক্রিয়েট করার জন্য আমি কয়টা ওয়ের কথা বলছি। আপনি এখানে স্যার দুইটা কথা বলছেন, যদি সরাসরি না দেয় তাহলে হচ্ছে ভিপিএন কানেক্ট করে করতে বলছেন। এছাড়া আর কোনো কিছু বলি নাই? স্যার দুইটাই তো পাইছে। শিওর? স্যার আমি দুইটাই খেয়াল করছি। ক্লাস রেকর্ডিং ঠিক মতো দেখেন নাই, এটা হচ্ছে সমস্যা। স্যার ক্লাস রেকর্ডিং এর সাথে আমার এটা মিলে নাই আর কি, হচ্ছে যে এখানে আসছে যে ক্লাস পুরন রেকর্ডিং পেজ। আপনি দেখেন নাই দেখেই মিলে নাই, বুঝতে পারছেন? আপনি দেখেন নাই দেখেই মিলে নাই। ক্লাস রেকর্ডিং এ আরো একটা ছোট কথা বলা আছে, ফেসবুক লাইট। স্যার ফেসবুক লাইটের কথা। লাইট ফেসবুক থেকেই করছি স্যার। ফেসবুক লাইট থেকেও হয় নাই? হ্যাঁ আমি লাইটে ইউজ করি, সরাসরি ফেসবুকে এটাই আনাই আমার এখানে। আপনার তো এক্সেপশনাল কাহিনী। সেটাই স্যার, আমি তো কিছু বুঝে উঠতে পারি নাই। আপনি ফেসবুক লাইটের কথা প্রথমে মেনশন করেন নাই, আপনি বলছেন ফেসবুক অ্যাপ এবং হচ্ছে ভিপিএন। আমি লাইট থেকেই মানে করছি, আমি অ্যাপস এর থেকে ট্রাই করি নাই, আমার এখানে অ্যাপস কানেক্ট করা নাই। একটু ওয়েট করেন, দেখতেছি, একটু ওয়েট করেন। ঠিক আছে। আমি বাকিদের কোশ্চেন গুলো নেই। করিমা আক্তার ম্যাম, করিমা আক্তার ম্যাম। জি আমি ফেসবুক লাইট থেকে ফেসবুক পেজ খুলেছিলাম, কিন্তু ওই যে প্রাইভেসি, ফেসবুক প্রাইভেসির একটা ই থেকে ওইটা আমার ফেসবুক থেকে আসে না। কোথা থেকে কোথায় আসেন? যে প্রায় ফেসবুক প্রাইভেসি তিনটে কান্ট্রির জন্য যে ফেসবুক প্রাইভেসির একটা ই থাকে, ওইটা যদি না যেহেতু অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নাই। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে আমি দেখাইছি। গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে ফেসবুক প্রাইভেসি পলিসি পুরোটাই দেখাবে, এবং ব্রাউজার থেকে হচ্ছে ওই লিঙ্কটা কপি করে আনতে হবে। না লিঙ্কটা ওইখানে আমার ওইটা ক্যান নট ডিসপ্লে ওইটাই দেখায় আর কি, আমি চেষ্টা করছিলাম বারবার এই জন্য আর কি। ওটা না দিলে সমস্যা নাই তাই না? ওটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আলিম স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক পেজ এবং বিজনেস অ্যাকাউন্ট খুলছি, ওই ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার মানে নাম হচ্ছে আমার নামে, এবং হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট খুলছি আমার বাবার নামে। আমার বিজনেস অ্যাকাউন্ট যখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে তখন যদি আমার বাবার এনআইডি কার্ড মানে তথ্য দিই, সেক্ষেত্রে আমার রেস্ট্রিক্টেড কি তুলে নেবে নাকি প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম করার সম্ভাবনা বেশি, তারপরেও হচ্ছে দিয়ে দেখতে পারেন। তবে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট গুলো দেয়। তো সেই ক্ষেত্রে আপনি ও, আপনার নামে এনআইডিটাই দিবেন। যদি অ্যাকাউন্ট বেশি প্রবলেম করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন।
যে আমার এনআইডি নাই সেই কারণে আমার বাবার এনআইডি তে নাম বিজনেস অ্যাকাউন্ট খুলছি। আচ্ছা, আপনি দেখতে পারেন, সমস্যা নেই, অত বেশি ঝামেলা করবেন না। জি, আসসালামু আলাইকুম। সোহেব স্যার। স্যার আমি বিজনেস অ্যাকাউন্ট খুলছি, তো আমার বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে স্যার। তো আচ্ছা, ওইটা আমি আজকে এনআইডি কার্ড দিয়ে, মানে এনআইডি কার্ড সাবমিট করছি, তো ওরা 38 ঘন্টার সময় দিছে। আজকে যেগুলো ক্লাস করলেন সেগুলো আমি তাহলে প্র্যাকটিস করতে পারবো না স্যার নাকি? আজকের ক্লাসের সাথে বিজনেস অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক নাই। আজকের ক্লাসের সাথে কমপ্লিট কানেকশন হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের, আহ, ফেসবুক অ্যাড ম্যানেজারের। তাহলে আমি ওয়েট স্যার ওয়েট করেন, এনআইডি কার্ড সাবমিট করছি, ওটা ওয়েট 38 ঘন্টা করেন। সময় দিছে। হ্যাঁ, ওয়েট করেন, ওয়েট করলে 48 ঘন্টার ভেতরে হচ্ছে তারা এগুলো রেস্ট্রিকশন তুলে দিবে, এবং ইমেল চেক করবেন, ইমেলের মধ্যে হচ্ছে তারা মেইল করবে। ঠিক আছে স্যার। কারিমা আক্তার ম্যাম। জি স্যার, আমার এই ফেসবুক পেজের এইটা একটু পেজটা একটু চেক করে দিবেন যে ঠিক আছে কিনা। চেক করার মতো কিছু নাই, ক্লাস রেকর্ডিং দেখে যদি ঠিকঠাক মতো করেন সবকিছুই ঠিক আছে। এবং এগুলো সবকিছু একদিন আমি হচ্ছে যারা যারা পেজ ক্রিয়েট করছেন সবার গুলো ক্লাসের শুরুতেই হচ্ছে আমি দেখিয়েছিলাম। এখানে ঠিক চেক আছে স্যার। করার মতো তেমন কিছুই নেই। আমি আচ্ছা ডিটেলস ঠিক। সবকিছু হচ্ছে আপনাদেরকে ভেঙে 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 দেখাই। সাদিয়া রিদি ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে লিঙ্কিং অ্যাকাউন্ট হচ্ছে বিভিন্ন ইমেল দিয়ে কয়েকবার খুলছি, কিন্তু কয়েকদিন পর আবার ওই হচ্ছে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, মানে আবার ফার্স্ট থেকে হচ্ছে ওখানে নাম্বার পাসওয়ার্ড এসব দিতে বলে, কিন্তু অ্যাকাউন্টটা আর আসে না। এই প্রবলেম গুলো আমি অনেকবার করে বলে আসছি। আপনারা অনেকেই দেখা যায় যে হচ্ছে এই প্রবলেম গুলো বোঝার পরেও হচ্ছে মানতে যাচ্ছেন না, কেন হচ্ছে বারবার রেস্ট্রিক্টেড করতেছে। বারে বারে আমি বলছি যে এই প্রবলেম গুলো লিঙ্কডইন কমিউনিটি বা হচ্ছে লিঙ্কডইনের অফিসিয়াল প্রবলেম, এগুলো আপনাদের কোনো সমস্যা না। তাদের ওখান থেকে প্রবলেম গুলো সলভ হবে এবং এখান থেকে হচ্ছে আপনাদের ইমেল আসবে যে আপনাদের রেস্ট্রিকশন গুলো তুলে ফেলছে বা হচ্ছে অ্যাকাউন্টে আবার রিঅ্যাক্টিভেট হয়েছে। প্রয়োজনে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট এই মুহূর্তে ক্রিয়েট করারই প্রয়োজন নেই, ফেলে রাখেন, পরে যখন মেইল আসবে সময় হবে তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। জি স্যার, বুঝছি।